ওয়েলকাম টু ফিজিক্স গাইড। সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি করিম স্যার। তোমাদের জন্য আজকে যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ফিজিক্যাল ওল্ড অ্যান্ড মেজারমেন্ট, यानी ভৌত রাশির পরিমাপ, একক ও মাত্রা। অনেক বই এই চ্যাপ্টারে লেখা আছে এইভাবে নাম। তো আমরা প্রথমত বলি যে এর একটা ক্লাস আমরা ইউটিউবে আপলোড করে দিয়েছি। যারা দেখোনি অবশ্যই প্রথম ক্লাসটা দেখে নাও। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ প্রথম ক্লাসটা গুরুত্বপূর্ণ ছিল। সেখান থেকে অনেক কোশ্চেন আমরা দেখব, নিট এবং যেই ইভেন কি বোর্ডে প্রচুর পরিমাণে কোশ্চেন থাকে প্রথম ক্লাসটা থেকেও। এবং দ্বিতীয় ক্লাসটা আজকে এই যে ক্লাসটা দেবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এবং আমি চেষ্টা করব একই ভিডিওর মধ্যে সমস্ত বাকি জিনিসগুলোকে একটা ভিডিওর মধ্যে কমপ্লিট করে দেওয়া। ঠিক আছে? তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো। ভিডিওটা একটু লেন্দি হবে, মন দিয়ে দেখো তোমাকে নিঃসন্দেহে ভালো লাগবে। চলো আমরা শুরু করি। তাহলে অ্যাকচুয়ালি আমাদের কি আমরা প্রথম যেটা দেখবো, আজকে যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের টপিক লেখা আছে। টপিক হচ্ছে পরিমাপের ত্রুটি, এরার মেজারমেন্ট। এটা কি বিষয়টা হচ্ছে যে মনে রাখো যে কোনো যন্ত্রই বা কোনো ডিভাইস বলি বা কোনো ডিভাইস বা কোনো যন্ত্রই 100% কোনো ভৌত রাশির পরিমাপ সঠিকভাবে করতে পারে না। ঠিক আছে? তুমি যাতে মেজার করো না কেন, যে যন্ত্র দিয়ে কোনো ভৌত রাশিকে পরিমাপ করো না কেন, দেখবে একটা ত্রুটি থাকবেই, পরিমাপে একটা ত্রুটি চলে আসে। ঠিক আছে? তাহলে কি বললাম, কোনো ভৌত রাশির পরিমাপ করতে গেলে আমরা যে যান্ত্রিক ব্যবস্থা অবলম্বন করছি, সেই যান্ত্রিক ব্যবস্থা যে পরিমাপটা আমরা করবো যান্ত্রিক ব্যবস্থার সাহায্যে, সেই পরিমাপটা কিন্তু 100% সঠিক হয় না। ঠিক আছে? কিছু না কিছুটা ত্রুটি থাকে। তাহলে আমরা সেই ত্রুটিটা নিয়ে আলোচনা করব। চলো আমরা বলি, তারপর দেখা যাচ্ছে এই ত্রুটি আমরা লিখে দিয়েছি সংজ্ঞা কি, যে পরিমাপের ত্রুটি হলো কোনো ভৌত রাশির প্রকৃত মান এবং পরিমাপকৃত মানের মধ্যে পার্থক্য। ঠিক আছে? ধরো আমি একটা ভৌত রাশি, ধরো কোনো একটা বস্তু দৈর্ঘ্য পরিমাপ করলাম, সেটা পাচ্ছিলাম, সেটা প্রকৃত মান হচ্ছে 5 সেন্টিমিটার, কিন্তু আমরা যে স্কেলের সাহায্যে পরিমাপ করলাম সেটা দেখাচ্ছে 4.8 সেন্টিমিটার। তাহলে কিছুটা কমে গেল। কতটা ত্রুটি হচ্ছে 0.2 সেন্টিমিটার। 0.2 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে পরিমাপকৃত মান হচ্ছে কত, প্রকৃত মান কি 5 সেন্টিমিটার, আর পরিমাপ করে মান কত পেলাম 4.8 সেন্টিমিটার। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 0.2 সেন্টিমিটার। বা এটা হতে পারে যে পরিমাপ করে পেলাম 5.2 সেন্টিমিটার, বেশি পেয়ে যাচ্ছি। ত্রুটি নেগেটিভ হয় আবার পজিটিভ হয়। ঠিক আছে? মানে বেশি পেয়ে যেতে পারি, কমও পেয়ে যেতে পারি। মনে রাখো, যা যন্ত্রের সীমাবদ্ধতা, পরিবেশগত কারণ বা মানুষের ভুলের কারণে ঘটে। তার ত্রুটি আমাদের যন্ত্রের সীমাবদ্ধতা, মানে প্রত্যেকটা যন্ত্রের মেজার করার একটা নির্দিষ্ট লিমিট আছে। একটা লিমিট আছে যে এর চাইতে কম মেজার করতে পারে না যন্ত্র। যেমন আমি যদি বলি যে আমাদের বাড়িতে যে স্কেলগুলো, সাধারণ স্কেল, ঠিক আছে, ওটাকে রুলার স্কেলে বলা হয়। সাধারণ স্কেলে দেখবে যে লক্ষ্য রাখো, তো 0 থেকে 1 সেন্টিমিটারের মধ্যে 10খানা ঘর থাকে। 10খানা ঘর থাকে। তাহলে একটা ক্ষুদ্রতম ঘরের মান কত? এই যে দৈর্ঘ্য, এটা কত? এটা লিখবো আমরা 1/10, মানে 0.1 সেন্টিমিটার। 0.1 সেন্টিমিটার। তাহলে 0.1 সেন্টিমিটারের কিন্তু আমাদের কম দৈর্ঘ্য মেজার করা সম্ভব নয়। সাধারণ স্কেলের সাহায্যে 0.1 সেন্টিমিটারের কম দৈর্ঘ্য মেজার করা সম্ভব না। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে যন্ত্রের সীমাবদ্ধতা। সর্বনিম্ন কতটা ত্রুটি হতে পারে? সাধারণ স্কেলে 0.1 সেন্টিমিটার, এর বেশি ত্রুটি হতে পারে না। এটা হচ্ছে সর্বনিম্ন ত্রুটি। ঠিক আছে? এর কম ত্রুটি হতে পারে না, 0.1 সেন্টিমিটার কম ত্রুটি হতে পারে না। তাহলে বলা হচ্ছে কি যে এটি পরিমাপের অনিশ্চয়তাকে নির্দেশ করে। ত্রুটি প্রধানত যান্ত্রিক, ব্যক্তিগত এবং পরিবেশগত, এই 3 ধরনের হয়, এবং এটিকে পরম আপেক্ষিক বা শতকরা ত্রুটি হিসাবে গণ্য করা যায়। চলো আমরা দেখে যন্ত্রের জন্য আমরা যে যন্ত্রটার বস্তুটা ভৌত রাশি পরিমাপ করছি, সে যন্ত্রের ত্রুটিটা কি হতে পারে। প্রথমত দেখব যে পরিমাপের জন্য ব্যবহৃত যন্ত্রের ত্রুটির কারণে যে ভুল হয় তাকে যান্ত্রিক ত্রুটি বলা হয়। তাহলে এই যান্ত্রিক ত্রুটি আবার 3 ধরনের। একটা হচ্ছে শূন্য ত্রুটি। শূন্য ত্রুটি মানে যে যন্ত্রের স্কেলের শূন্য দাগ যদি মূল বিন্দুর সাথে না মেলে। অনেক যন্ত্র দেখব যে যন্ত্রের দাগে যে শূন্য দাগটা, হ্যাঁ, মূল বিন্দুর সঙ্গে ম্যাচ করছে না, মানে তুমি শূন্যের সঙ্গে ম্যাচ করাতে পারছো না যন্ত্রটাকে। ঠিক আছে? তাহলে এর জন্য আমরা বলবো যে যান্ত্রিক শূন্য ত্রুটি বলবো এটাকে। যেমন কোথায় দেখবো আমরা, আজকে তোমাদেরকে পড়াবো যে আমরা যখন স্লাইড ক্যালিপার্স পড়াবো, ঠিক আছে, ভার্নিয়ার ক্যালিপার্স বা স্লাইড ক্যালিপার্স, এবং স্ক্রু গেজ যখন করাবো, সেই স্ক্রু গেজে যান্ত্রিক ত্রুটি থাকে। ঠিক আছে? কিছু কিছু যন্ত্রে যান্ত্রিক ত্রুটি থাকে, মানে জিরো এরর থাকে।
2 নম্বর হচ্ছে যে পিচ্ছিল ত্রুটি। পিচ্ছিল ত্রুটির কি, যন্ত্রের নাট বা স্ক্রু ঢিলে হয়ে গেলে এই ধরনের ত্রুটি দেখা যায়। দেখবে একটা যন্ত্র দীর্ঘদিন ধরে ব্যবহার করছে, ফলে কি হয়, এর যে নাটগুলো আছে, হ্যাঁ, সেই নাটগুলো ঢিল হয়ে যায়, ফলে কি হয়, ওই যন্ত্র দিয়ে যদি কোনো ভৌত রাশি পরিমাপ করো তাহলে কিন্তু ত্রুটি চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে কি পিচ্ছিল ত্রুটি, হ্যাঁ, ব্যাকলাস এরর বলা হচ্ছে। এবং ব্যক্তিগত ত্রুটি, পার্সোনাল এরর কি হতে পারে, আমরা ব্যক্তিগত ত্রুটি নিয়ে আলোচনা করছি। যে এটা হচ্ছে আমাদের কি, যে যন্ত্র ঠিক থাকলেও পর্যবেক্ষকের দেখার ভুলের কারণে এই ত্রুটি হতে পারে। মানে যন্ত্র ঠিক আছে, কিন্তু যে যে মেজার করছে, যে পর্যবেক্ষক যে মেজার করছে ভৌত রাশিটাকে, সে যদি ভুলভাল মেজার করতে পারে, ঠিক আছে, তার দেখার কারণে, তার দেখার ভুলের কারণে এই ত্রুটি চলে আসতে পারে। এবং আমাদের পদ্ধতিগত ত্রুটি কি আছে, পদ্ধতিগত ত্রুটি, যে যদি তুমি পরিমাপের যে নিয়ম, যে পদ্ধতি, সেটাই যদি ভুল হয় তাহলে এই ধরনের ত্রুটি চলে আসতে পারে। ঠিক আছে, তাহলে কি আছে, 1 নম্বর হচ্ছে বাহ্যিক প্রভাব। যদি তাপমাত্রা, চাপ ও আর্দ্রতার পরিবর্তনের ফলে পরিমাপের যে পরিবর্তন আসে, মানে কোনো একটা এক্সপেরিমেন্ট করছো, সেখানে দেখবে টেম্পারেচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, চাপটা, মানে বাইরের যে প্রেসার বা যে বাইরের যে আমাদের হিউমিডিটি, আর্দ্রতা, সেই প্রেসার বা হিউমিডিটি চেঞ্জের জন্য বা টেম্পারেচার চেঞ্জের জন্য কিন্তু আমাদের ত্রুটিটা চলে আসতে পারে। ভুল বিন্যাস, ভুল বিন্যাসটা কি, যন্ত্রটিকে যদি সঠিকভাবে সেট না করা হয়, তুমি যন্ত্রটা দিয়ে মেজার করছো কোনো কিছু, কিন্তু সেটা সঠিকভাবে সেট করলে না, তাহলে সেক্ষেত্রে আমাদের, ঠিক আছে, পদ্ধতিগত ত্রুটি হতে পারে। অনিয়মিত ত্রুটি কি, র্যান্ডম এরর। মনে রাখো যে এই ধরনের ত্রুটি হঠাৎ করে চলে আসে, মানে কোনো একটা এক্সপেরিমেন্ট করছো, করতে করতে কোনো যন্ত্রের ত্রুটি নাই, পরিবেশগত কোনো ত্রুটি নাই, হ্যাঁ, টেম্পারেচার চেঞ্জের জন্য হতে পারে আবার, ঠিক আছে, টেম্পারেচার চেঞ্জের জন্য এটা ত্রুটিটা চলে আসে। তাহলে যদি হঠাৎ করে এক্সপেরিমেন্ট করতে করতে দেখা যাচ্ছে যে তোমার যে এক্সপেরিমেন্ট করতে করতে দেখা যাচ্ছে যে আমাদের এই ত্রুটিটা চলে আসবে, ঠিক আছে, তাহলে কি বলা হচ্ছে, যে এটা এমন এক ধরনের ত্রুটি যা পরিমাপের সময় হঠাৎ এবং অপ্রত্যাশিতভাবে ঘটে, হঠাৎ করে এই ত্রুটিটা চলে আসে। এই ত্রুটির কোনো নির্দিষ্ট নিয়ম বা ধারা নেই, তাই একে দৈব ত্রুটি বলা হয়। দৈব মানে হচ্ছে, দৈব মানে কি, দেবতা, দেবতাদের কি হয়, আকাশ থেকে কি হয়, আবির্ভাব হয় জমিনে, তার জন্য দৈব বলা হচ্ছে। তেমনি ত্রুটিটা হঠাৎ করে চলে আসে, ঠিক আছে, তার জন্য দৈব ত্রুটি বলা হয়। এই প্রকার ত্রুটিকে কোনোভাবে সম্পূর্ণভাবে দূর করা সম্ভব নয়। মনে রাখো যে কোশ্চেন পরীক্ষায় দেয় যে কোন ধরনের ত্রুটিকে সম্পূর্ণভাবে দূর করা সম্ভব নয়, সেটা হচ্ছে আমাদের কি, অনিয়মিত ত্রুটি, অনিয়মিত ত্রুটি। তাহলে বলা হচ্ছে কি, তবে এই ত্রুটিটা যদি বারবার, তুমি যদি এক্সপেরিমেন্টটা বারবার করো, তার যদি অ্যাভারেজ নাও, যে রেজাল্টটা পাচ্ছ, তাহলে একের অধিকবার তুমি যদি পরিমাপ করো বস্তুটা, ঠিক আছে, ভৌত রাশিটাকে পরিমাপ করো, তার যদি অ্যাভারেজ নাও, তাহলে ত্রুটিটা অনেকটাই দূর করা সম্ভব হয়। ঠিক আছে, তো ত্রুটিটা দূর করা সম্পূর্ণভাবে যায় না, তবে মিনিমাইজ করা যায়, ত্রুটি পরিমাণ কমানো যায়। কিভাবে, যদি তুমি এক্সপেরিমেন্টটা বারবার করো এবং প্রত্যেকবার তুমি যদি ভ্যালুগুলো নোট ডাউন করো, তার যদি অ্যাভারেজ নাও, তাহলে সেটা হয়ে যাবে আমাদের অনিয়মিত ত্রুটি একটা কি হবে, মিনিমাম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই ত্রুটি কিভাবে আসে, পরিবেশের টেম্পারেচার, পরিবেশের আমরা লিখে দিই, হতে পারে। এছাড়াও কিন্তু র্যান্ডম ত্রুটি বা অনিয়মিত ত্রুটি এটা হতে পারে যে ভোল্টেজের পরিবর্তনের জন্য, হ্যাঁ, মানে হঠাৎ করে তুমি একটা এক্সপেরিমেন্ট করছো, সেখানে ভোল্টেজটা ফ্ল্যাকচুয়েট করছে, ভোল্টেজটা ওঠানামা করছে, বারবার চেঞ্জ হচ্ছে, তাহলে ভোল্টেজের ফ্ল্যাকচুয়েশনের জন্য, ভোল্টেজ ফ্ল্যাকচুয়েটেশন এর জন্য, তাহলে ভোল্টেজের ফ্ল্যাকচুয়েশন এবং কি তাপমাত্রার পরিবর্তন, এই দুটো কারণে কিন্তু আমাদের এই ধরনের ত্রুটি হতে চলে আসতে পারে। ঠিক আছে, আমাদের পরবর্তী যাচ্ছি যে পরম ত্রুটি, আপেক্ষিক ত্রুটি এবং শতকরা ত্রুটি বলতে কি বুঝি আমরা সেটা দেখব। পরম ত্রুটি কি, কোনো রাশির প্রকৃত মান এবং পরিমাপিত মানের মধ্যে যে পার্থক্য, তাকেই পরম ত্রুটি বলা হয়।
মনে রাখো, ধরো আমরা ধরে নিচ্ছি যে পরম মান হচ্ছে যে আমাদের প্রকৃত মান, ধরো কোন একটা ভৌত রাশির প্রকৃত মান হচ্ছে এ, আর পরিমাপকৃত মানগুলো কি? পরিমাপকৃত মান মানে পরিমাপ করে পেলাম, প্রথমে পেলাম আমরা A1, তারপর পাচ্ছি A2, তারপর পাচ্ছি A3। এরকমভাবে আমরা বস্তুটাকে n বার পরিমাপ করলাম, n সংখ্যক বার পরিমাপ করলাম। তাহলে প্রথম ক্ষেত্রে ত্রুটি কত? তাহলে পরম ত্রুটি কি লিখবো? পরম ত্রুটি যেটা লিখবো সেটা হচ্ছে ডেল্টা A1। প্রথম ক্ষেত্রে পরম ত্রুটি, শুধুমাত্র ত্রুটি একটা মনে রাখো, ত্রুটি মানে আমরা ম্যাক্সিমাম ত্রুটির কথা বলছি। ত্রুটি পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে, কিন্তু আমরা যখন বলবো সর্বোচ্চ ত্রুটি তখন কিন্তু সেক্ষেত্রে ত্রুটিটাকে পজিটিভ নেব। তাহলে মনে রাখবে যে এটি সবসময় ধনাত্মক ধরা হয়, মানটি বড় বা ছোট যাই হোক না কেন। মানে A1টা যদি ছোট হয়ে যায়, তাহলে আমরা যে প্রকৃত মান এ থেকে এটা বিয়োগ করি, A1টা ছোট এ তুলনায়, তাহলে কিন্তু পজিটিভ পাচ্ছি। কিন্তু প্রকৃত মানের তুলনায় যখন পরিমাপকৃত মানটা বড় হয়ে যাবে, তখন যদি এটা থেকে এটা বিয়োগ করি তাহলে কিন্তু সেটা ঋণাত্মক হয়ে যায়। কিন্তু আমরা মড মানে হচ্ছে যে পরম ত্রুটি মানে ডেল্টা A1, মানে প্রথম ক্ষেত্রে ত্রুটি কত আসছে, তাহলে আমরা লিখবো সেটাকে মড A মাইনাস A1। তারপর লিখবো ডেল্টা A2, কত লিখবো? A মাইনাস A2। তাহলে এইভাবে আমাদের n বার পরিমাপ করলাম, তা ডেল্টা AN, ত্রুটিটা কত পাচ্ছি? A মাইনাস AN। ঠিক আছে, n বার যখন পরিমাপ করবো তখন আমাদের এটা হবে। তো গড় ত্রুটি কত? তাহলে আমরা গড় পরিমাপ ত্রুটি কত লিখবো? গড় আমাদের পরম ত্রুটি, সেটা লিখবো ডেল্টা A অ্যাভারেজ, এটা হচ্ছে এভাবে দেবো অ্যাভারেজ ডেল্টা A ইকুয়ালস টু কত লিখি? আমরা সমস্ত পরম ত্রুটিগুলো যোগ করব, ডেল্টা A1 প্লাস ডেল্টা A2 প্লাস ডট 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 কত ডেল্টা AN বাই আমরা কতবার পরিমাপ করছি? n বার। তাহলে এটা হচ্ছে আমাদের পরম ত্রুটি। ঠিক আছে, এটা হচ্ছে পরম ত্রুটি। আচ্ছা, আমরা নেক্সট যাচ্ছি, পরম ত্রুটি আমরা পেয়ে গেলাম। আচ্ছা, একটা উদাহরণ দিই, ধরো আমরা বলছি, উদাহরণ দিয়ে আমরা বলি কোন একটা ভৌত রাশির মান, কোন একটা বস্তুর দৈর্ঘ্য, ধরো আমরা A প্রকৃত মান হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে প্রথমে পরিমাপ করলাম, সেটা পাচ্ছি 4.8 সেন্টিমিটার। দ্বিতীয়বার পরিমাপ করছি, A2 আমরা পেয়েছিলাম 4.6 সেন্টিমিটার। A3 যেটা পাচ্ছি 4.9 সেন্টিমিটার। আবার A4 পাচ্ছি কত? 5.1 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে প্রথম ক্ষেত্রে ত্রুটি কত লিখবো? দেখো, তাহলে প্রথম ক্ষেত্রে পরম ত্রুটি লিখবো ডেল্টা A1 মানে লিখবো 5 মাইনাস 4.8 কত? সেটা হচ্ছে 0.2 সেন্টিমিটার। পরবর্তী ডেল্টা A2 কত লিখবো? ডেল্টা A2 লিখবো আমরা 0.4 সেন্টিমিটার। পরবর্তী ডেল্টা A3 মড নিচ্ছি, ঠিক আছে, শুধুমাত্র পজিটিভ ভ্যালুগুলো লিখবো। কত লিখবো? 0.1। এ থেকে A3 বিয়োগ করছি, তাহলে 0.1 সেন্টিমিটার। এবং লাস্টে আমাদের ডেল্টা A4 কত লিখবো? 0.1 সেন্টিমিটার। এটাও দেখো, এটা কত বিয়োগ করলে মাইনাস 0.1 সেন্টিমিটার আসছে, কিন্তু পরম ত্রুটি আমাদের সবসময় পজিটিভ হয়, তার জন্য এটা মড দিচ্ছি। ঠিক আছে, মড 0.1 সেন্টিমিটার। তাহলে এগুলো তোমরা অ্যাভারেজ করে দাও। ঠিক আছে, অ্যাভারেজ করলে কত পাবো আমরা? যদি অ্যাভারেজ করি তাহলে ডেল্টা A1 ডেল্টা A2 বাই ডেল্টা A3 বাই ডেল্টা কত করবো? 0.2 প্লাস 0.4 প্লাস 0.1 প্লাস আমরা কত লিখবো? 0. ঠিক আছে, এটাকে যদি আমরা অ্যাভারেজ করি, আচ্ছা তোমরা এটা অ্যাভারেজ করে নিও। ঠিক আছে, এটা অ্যাভারেজ করে নিও। অ্যাভারেজ করার পর তোমরা যেটা করবে সেটা n দিয়ে ভাগ করবে। n দিয়ে যদি ভাগ করো তাহলে সেটা চলে আসবে। ঠিক আছে, তাহলে এখানে যেটা করবো সেটা হচ্ছে যে প্রত্যেকটা পরম ত্রুটিগুলোকে যোগ করবো, দিয়ে আমাদের 4 দিয়ে ভাগ করবো। ঠিক আছে, তাহলে সেটা হয়ে যাবে আমাদের অ্যাভারেজ ত্রুটি। এই কাজগুলো তোমাদেরকে একটু নিজে করে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা ডেল্টা
আমরা ফাইনালি বলি ডেল্টা, তাহলে অ্যাভারেজ পরম ত্রুটি কত লিখবো, সেটা হচ্ছে 0. চলো আমি এটা দেখে নিই, ভ্যালু কত কত আছে দেখে নিই। 0.2 প্লাস 0.4 প্লাস 0.1 প্লাস 0.1 বাই আমরা পাচ্ছি কত 4, ঠিক আছে। তাহলে দেখো এটা পাচ্ছি 0.8 বাই 4 মানে 0.2 সেন্টিমিটার, 0.2 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে চরম মান কত লিখবো, চরম মান মানে ভৌত রাশিটার চরম মান কত লিখবো, চরম মান লিখবো প্রকৃত মান প্লাস আমাদের পরম ত্রুটি, গড় পরম ত্রুটি, এটা হচ্ছে চরম মান। এর মান কত বলেছিলাম, এর মান যদি আমরা বলি 5, তাহলে এটা কত লিখবো, এটা লিখবো 5 প্লাস মাইনাস 0.2 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রকৃত মান প্লাস পরম ত্রুটি, এটাই যোগ করলে আমরা পারবো ভৌত রাশিটার চরম মান 5 প্লাস মাইনাস 0.2 সেন্টিমিটার। তাহলে এটা কি বোঝায়, এটাকে এটা বোঝে কি বোঝাচ্ছে, এটা আসলে ত্রুটির পরিমাণকে বোঝাচ্ছে। হ্যাঁ, এই যে 0 প্লাস মাইনাস 0.2 এটা আসলে যে ত্রুটির পরিমাণকে বোঝাচ্ছে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছি। নেক্সট আমরা চলে যাচ্ছি এখানে যে আপেক্ষিক ত্রুটি কাকে বলা হয়। আপেক্ষিক ত্রুটি হচ্ছে যে গড় ত্রুটি বাই আমাদের পরম মান, পরম মান কত, প্রকৃত মান কত, প্রকৃত মান হচ্ছে এ, ঠিক আছে। প্রকৃত মান গড় ত্রুটি বাই প্রকৃত মান, এটা হচ্ছে আমাদের আপেক্ষিক ত্রুটি। মানে হচ্ছে পরম ত্রুটিকে যদি ওই রাশির প্রকৃত মান দিয়ে ভাগ করা হয় তবে তাকে আপেক্ষিক ত্রুটি বলে। এটি মূলত দেখায় যে প্রকৃত মানের তুলনায় ত্রুটি কতটুকু বড় বা ছোট। তাহলে ডেল্টা এ কত পেলাম আমরা, এখনই বললাম ডেল্টা এ গড়, আমরা পরম ত্রুটি কত পেয়েছি, গড় পরম ত্রুটি সেটা আছে 0.2 বাই এ মান কত 5, ঠিক আছে, 0.2 বাই 5। তাহলে এটা হচ্ছে আমাদের কি আপেক্ষিক ত্রুটি, রিলেটিভ এরার, ঠিক আছে। নেক্সট আমরা যাচ্ছি যে শতকরা ত্রুটি কি বলা হচ্ছে, আপেক্ষিক ত্রুটিকে তুমি যদি 100% দিয়ে গুণ করো তা যেটা ভ্যালু পাবো সেটা হচ্ছে আমাদের শতকরা ত্রুটি। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি দেখি 0.2 বাই 5 ইন্টু 100% যদি করি তাহলে এটা কত পাচ্ছি দেখো, 0.2 ইন্টু 20% মানে কত 4%। তা শতকরা ত্রুটি কত 4%, আপেক্ষিক ত্রুটি কত, এটা আমরা যদি লিখতে চাই 0.04, এটা হচ্ছে আমাদের আপেক্ষিক ত্রুটি, এটা হচ্ছে শতকরা ত্রুটি। আশা করছি এগুলো ক্লিয়ার বোঝা গেছে, ঠিক আছে। আমরা এরপর অনেকগুলো প্রবলেম দেখব। আচ্ছা, আমরা এবার ত্রুটির সমবায়টা দেখাই, ঠিক আছে, প্রবলেমগুলো পরে যাচ্ছি। ত্রুটির সমবায়, প্রথমে ত্রুটির সমবায় যেটা দেখবো 1 নম্বর, সেটা হচ্ছে যে যোগের ক্ষেত্রে, যোগ বা বিয়োগের ক্ষেত্রে এক নম্বর যেটা দেখবো সেটা যোগ বা বিয়োগের ক্ষেত্রে কেমন। ধরো আমরা বলছি যে এক্স, আমরা এ একটা ভৌত রাশি, বি একটা ভৌত রাশি, এই দুটো ভৌত রাশিকে যোগ করলাম, তাহলে আমরা পাচ্ছি যে ভৌত রাশি দুটোকে যোগ করি তাহলে পাচ্ছি এ প্লাস বি, প্রথমে যোগ করলাম। তাহলে জেড একটা হচ্ছে ভৌত রাশি, মানে দুটো ভৌত রাশিকে যোগ করলে আরেকটা ভৌত রাশি পাচ্ছি, সেটা হচ্ছে জেড। তাহলে জেড ইকুয়াল কত, তাহলে আমরা লিখবো এটা জেড, তাহলে জেড এর ত্রুটি কত, সেটা হচ্ছে ডেল্টা জেড। আমরা ত্রুটির পরিমাণ নির্ণয় করছি, তাহলে লিখবো এটাকে ডেল্টা এ প্লাস ডেল্টা বি। এটা মানে কি, ডেল্টা জেডটা কি, কিছু না আগে বললাম এটা হচ্ছে পরম ত্রুটি, তাহলে এটা হচ্ছে পরম ত্রুটি কার, জেড এর পরম ত্রুটি। ডেল্টা এটা কি, এটা হচ্ছে পরম ত্রুটি। তাহলে এটা হচ্ছে জেড এর পরম ত্রুটি, হচ্ছে জেড এর পরম ত্রুটি হচ্ছে ডেল্টা জেড, এ এর পরম ত্রুটি হচ্ছে ডেল্টা এ এবং বি এর পরম ত্রুটি হচ্ছে ডেল্টা বি। তাহলে আমরা চরম মান কত লিখবো, যে ফাইনাল মান বা চরম মান কত লিখতে পারি, লিখবো আমরা জেড প্লাস মাইনাস ডেল্টা জেড, মানে প্রকৃত মান প্লাস মাইনাস অফ পরম ত্রুটি, ঠিক আছে। সেটা হচ্ছে ভৌত রাশিটা চরম মান কার,
জেড এর চরম মান, জেড এর চরম মান, ঠিক আছে। তো জেড প্লাস মাইনাস অফ ডেল্টা জেড। নেক্সট আমরা বিয়োগের ক্ষেত্রে দেখি। বিয়োগের ক্ষেত্রে ধরো পাচ্ছি যে যদি আমরা এ থেকে বি কে বিয়োগ করছি তাহলে পেয়ে যাচ্ছি আমরা জেড। এ একটা ভৌত রাশি, বি একটা ভৌত রাশি, এর যদি বিয়োগ করি তাহলে জেড পাচ্ছি। তাহলে ডেল্টা জেড কত লিখবো? এই ত্রুটি ডেল্টা জেড মানে হচ্ছে জেড এর ত্রুটি, কি সেটা হচ্ছে আমাদের পরম ত্রুটি। এর পরম ত্রুটি ডেল্টা এ প্লাস বি এর পরম ত্রুটি ডেল্টা বি। মনে রাখো যে এই ক্ষেত্রে ত্রুটি সর্বদা পজিটিভ হয়, কারণ আমরা ত্রুটি সর্বোচ্চ সম্ভাব্য ত্রুটি, ম্যাক্সিমাম পসিবল এরার বের করছি। আমরা কি বললাম যে ত্রুটি সর্বদা ত্রুটি কেমন নেব? সর্বোচ্চ সম্ভাব্য ত্রুটি মেজার করব। তার জন্য কিন্তু এখানে আমাদের সবসময় ত্রুটি নেগেটিভ হয় না, সবসময় প্লাস করে নেব। তাহলে বিয়োগের ক্ষেত্রে কিন্তু প্লাস হয়ে যাবে। তাহলে ডেল্টা জেড ইকুয়াল কত? ডেল্টা এ প্লাস মাইনাস প্লাস ডেল্টা বি। তাহলে আমরা কি লিখবো? পরম মান কত লিখবো? সরি, চরম মান। চরম মান যেটা লিখবো সেটা হচ্ছে জেড প্লাস মাইনাস ডেল্টা জেড। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। একবারে সহজ, কোনো এই বিষয়গুলো একদমই সহজ। কয়েকটা উদাহরণ গেলে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। ঠিক আছে, আমরা এরপর যেটা দেখবো সেটা হচ্ছে আচ্ছা বিয়োগ এবং গুণের ক্ষেত্রে, সরি গুণ ও ভাগের ক্ষেত্রে। 2 নম্বর হচ্ছে গুণ ও ভাগের ক্ষেত্রে ত্রুটি। ত্রুটির সমবায়। ঠিক আছে, ধরো আমরা বলছি যে দুটো ভৌত রাশি আগের মতো, যে এ আর বি দুটো ভৌত রাশি, এই দুটো ভৌত রাশিকে যদি গুণ করি তাহলে আমার পাচ্ছি জেড, তাহলে এ ইন্টু বি জেড। তাহলে এদিকে যদি বোথ সাইডে লগ নিই তাহলে এল এন জেড, লগ নিয়ে নিচ্ছি তাহলে লিখবো এল এন এ, আর লগে এখানে গুণ আছে তো লগে গুণে কি হয়? যোগ হয়ে যায় এল এন বি। তাহলে আমরা জানি এটাকে ডেরিভেটিভ করছি, জেড এর সাপেক্ষে জেড এর ডেরিভেটিভ কত লিখবো? এটাকে 1/z ইন্টু ডেল্টা জেড ইকুয়ালস লিখবো 1/a ইন্টু ডেল্টা এ প্লাস 1/b ইন্টু ডেল্টা বি। মনে রাখো যে এল এন এ বা এল এন এক্স এর ডেরিভেটিভ কত হয়? এক্স এর সাপেক্ষে। আমরা যদি ডেরিভেটিভ করি এটা, আমরা একটা ফর্মুলা জানি ডি ডিএক্স অফ এল এন এক্স। এল এন এক্স এর ডেরিভেটিভ কত হয়? 1/x। এটা থেকে আমরা করে নিয়েছি, ঠিক আছে, 1/x। তাহলে ডেল্টা জেড বাই জেড ইকুয়ালস টু ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি। এটা মানে কি? ডেল্টা জেড বাই জেড, এটা হচ্ছে আমাদের আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটি মানে জেড পরিমাপ করতে গিয়ে কতটা ত্রুটি হচ্ছে সেটা হচ্ছে আমাদের আপেক্ষিক ত্রুটি। তাহলে এটা হচ্ছে আমাদের আপেক্ষিক ত্রুটি, জেড এর আপেক্ষিক ত্রুটি। তাহলে ডেল্টা এ বাই এ আর ডেল্টা বি বাই বি, এটা এই দুটো কি? এটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি, রিলেটিভ এরর বলা হচ্ছে, আপেক্ষিক ত্রুটি। তাহলে একটা কথা মনে রাখো, যদি আমরা চরম মান লিখতে চাই তাহলে কি করব? তাহলে আমরা এটাকে লিখতে পারি যে ফাইনালি একটা লাইন এখানে লিখে দিতে পারি যে ডেল্টা জেড কত লিখবো? তাহলে দেখো ডেল্টা জেড ইকুয়াল টু লিখতে পারি আমরা জেড ইন্টু ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি। তো চরম মান কি লিখবো? অতএব আমরা এখানে লিখে দিই তাহলে চরম মান। অতএব চরম মানটা কত পাচ্ছি? অতএব জেড এর চরম মান জেড এর চরম মান বলছি কত লিখবো? জেড প্লাস মাইনাস কত লিখবো আমরা? ডেল্টা জেড। ঠিক আছে, জেড প্লাস মাইনাস অফ ডেল্টা জেড, এটা হচ্ছে জেড এর চরম মান। আশা করি বুঝতে পেরেছো। আমরা অঙ্ক প্রত্যেকটা ম্যাথমেটিক্স আমরা দেখবো, ঠিক আছে, এত ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তোমার যদি এগুলো খুবই কঠিন, আশা করছি কঠিন মনে হচ্ছে না, জিনিসগুলো অত্যাধিক সহজ, জাস্ট তোমাকে ফর্মুলা মনে রাখতে হবে। আমরা যখন অঙ্কগুলো করবো তখন তোমার কাছে সেগুলো একবারে জল মনে হবে, জলের মতো দেখবে তোমরা কিছুক্ষণ পরে। তো চরম মান আমরা এটা পেয়ে গেলাম। এবার আমরা যাচ্ছি ভাগের ক্ষেত্রে। তাহলে প্রথমে গুণের ক্ষেত্রে দেখলাম, এটা যেটা ছিল সেটা হচ্ছে গুণের ক্ষেত্রে। এটা গুণের ক্ষেত্রে
ঠিক আছে। এবার বি যেটা দেখবো সেটা হচ্ছে ভাগের ক্ষেত্রে, দেখি আমরা কি হয়। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এ বাই বি, এ একটা ভৌত রাশি, বি একটা ভৌত রাশি, এ বি কে যদি এ কে বি দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি জেড একটা ভৌত রাশি। তো জেড ইকুয়াল টু কত পাচ্ছি, তাহলে আমরা দেখো আমরা যদি লগ নিই, সিমিলারলি লগ জেড ইকুয়ালস টু লিখবো লগ এ মাইনাস লগ বি, কারণ এখানে ভাগ আছে, তাই না? লগ ভাগের ক্ষেত্রে কত হয়, বিয়োগ হয়ে যায়। তাহলে এটা আমরা যদি করি তাহলে সিমিলারলি আগের মতোই ডেল্টা জেড বাই জেড ডেরিভেটিভ করছি, কত লিখবো, ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি। এখানে কেন মাইনাস দিলাম না, মনে রাখো আমি আবার বলছি যে ত্রুটি আমরা সর্বোচ্চ সম্ভাব্য ত্রুটি, ম্যাক্সিমাম পসিবল এরার বের করছি। সর্বোচ্চ সম্ভাব্য ত্রুটি বের করার জন্য এখানে মাইনাস হয় না, ত্রুটি সবসময় প্লাস হবে, তার জন্য এটা আমরা প্লাস নিয়ে নিয়েছি। ঠিক আছে, তাহলে এটা কি বলবো, ডেল্টা জেড বাই জেড, এটা মানে কি জেড এর আপেক্ষিক ত্রুটি, ডেল্টা এ বাই এ মানে কি এর আপেক্ষিক ত্রুটি, এবং ডেল্টা বি বাই বি মানে কি হচ্ছে বি এর আপেক্ষিক ত্রুটি। তাহলে এখন আমরা যদি এটা দেখি যে এটা তার ডেল্টা জেড কত পাচ্ছি, তাহলে ডেল্টা জেড আমরা পেয়ে যাচ্ছি জেড ইন্টু দেখো ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি। তাহলে চরমান কত, জেড এর চরমান কি, তা অতএব জেড এর চরমান যেটা লিখবো, জেড এর চরম মান সেটা হচ্ছে জেড প্লাস মাইনাস অফ ডেল্টা জেড, এটা হচ্ছে জেড এর চরম মান। ঠিক আছে, আর আমরা লাস্টে যেটা দেখবো সেটা হচ্ছে ঘাতের ক্ষেত্রে ত্রুটি কি হয়। ঘাতের ক্ষেত্রে ত্রুটি, ঘাত মানে হচ্ছে পাওয়ার, কেমন, সাপোজ ধরো আমরা লিখছি জেড ইকুয়ালস টু আর সব পি একটা ভৌত রাশি, এ টু দি পাওয়ার এক্স, বি টু দি পাওয়ার ওয়াই এবং সি টু দি পাওয়ার জেড লিখেছি মাইনাস জেড। ঠিক আছে, মাইনাস জেড। তাহলে এগুলো হচ্ছে এক্স ওয়াই আর জেড হচ্ছে পাওয়ার। ঠিক আছে, এক্স এর পাওয়ার হচ্ছে, এর পাওয়ার হচ্ছে এক্স, বি এর পাওয়ার হচ্ছে ওয়াই এবং সি এর পাওয়ার হচ্ছে মাইনাস জেড। তাহলে পি একটা ভৌত রাশি, যেগুলো এ বি সি তিনটে ভৌত রাশির সঙ্গে আমরা এভাবে সম্পর্কযুক্ত। তাহলে এখানে যদি আমরা লগ নিই তাহলে লগ এল এন পি ইকুয়াল টু কত লিখবো, লগ এটা লিখবো কত, এক্স ইন্টু লগ এ প্লাস ওয়াই ইন্টু লগ বি। ঠিক আছে, তারপর কত পাচ্ছি মাইনাস, মাইনাস কত জেড ইন্টু লগ জেড। তাহলে মাইনাস মাইনাস কত হচ্ছে আমাদের এখানে যদি বলি আমরা, আচ্ছা আমরা যদি এটা নিয়ে নিই মাইনাস লগ বি, মাইনাস লগ বি, তো এখানে প্লাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা প্লাস হয়ে যাবে আমরা যদি লগ নিই। তাহলে এখন দেখো এটা যদি ডেরিভেটিভ করি 1 বাই পি, সরি ডেল্টা পি বাই পি, এটা লিখবো আমরা এক্স ইন্টু ডেল্টা এ বাই এ প্লাস ওয়াই ইন্টু ডেল্টা বি বাই বি প্লাস জেড ইন্টু কত লিখবো, এটা সি লিখবো, সরি এটাকে আমরা লিখবো এল এন সি। তাহলে জেড ডেল্টা সি বাই সি, ডেল্টা সি বাই সি। ঠিক আছে, তাহলে এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি কি, আমরা এটা মানে কি ডেল্টা এ বাই এ মানে হচ্ছে এ শতকরা ত্রুটি, সরি আপেক্ষিক ত্রুটি, ডেল্টা বি বাই বি হচ্ছে বি এর শতকরা বি এর আপেক্ষিক ত্রুটি, আর ডেল্টা সি বাই সি মানে হচ্ছে সি এর আপেক্ষিক ত্রুটি। তাহলে পি এর শতকরা ত্রুটি কত লিখবো, তাহলে পি এর শতকরা বা ত্রুটি বলে ডেল্টা পি বাই পি ইন্টু 100%, মানে পি এর শতকরা ত্রুটি যদি বের করি তাহলে কত লিখবো, এক্স ইন্টু ডেল্টা এ বাই এ ইন্টু 100% প্লাস ওয়াই ডেল্টা বি বাই বি ইন্টু 100% প্লাস জেড ইন্টু ডেল্টা সি বাই সি ইন্টু 100%। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের পি এর শতকরা ত্রুটি এক্ষেত্রে। ঠিক আছে, আমরা কিছু প্রবলেম আমরা চলে যাবো কিছুক্ষণ পর। তো একটা জিনিস বলে দিই, এই ক্ষেত্রে পাওয়ার, ধরো পাওয়ার প্লাস মাইনাস যা হোক না কেন, মনে রাখো পাওয়ার প্লাস মাইনাস যা হোক না কেন ত্রুটি সর্বদা প্লাস হবে। এটা যদি এটা মাইনাস এক্স হতো
তাহলে কি লিখতাম? তাহলে কি স্যার এখানে মাইনাস দিতাম? না, মাইনাস দিতাম না। আমরা সবসময় ম্যাক্সিমাম পসিবল এরার বের করতাম, ঠিক আছে? তার জন্য এখানে মাইনাস হবে না, শুধুমাত্র মাইনাস হলে সেটা কি হবে, পাওয়ার প্লাস মাইনাস যা হোক না কেন ত্রুটি সর্বদা পাওয়ারগুলো সর্বদা পজিটিভ হবে, ত্রুটি সর্বদা পজিটিভ হবে এই ক্ষেত্রে, মাথায় রাখো এটা। আমরা চলে যাচ্ছি কিছু প্রবলেমে, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। প্রবলেম বেসড অন মেজারমেন্ট অফ এরার। দেখো বলা হচ্ছে একটি গোলকের ব্যাসার্ধ পরিমাপে 2% ত্রুটি হলে এর আয়তন নির্ণয় ত্রুটি কত? তাহলে গোলকের আয়তন কত? আমরা জানি গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউ। তাহলে আমরা কত লিখবো? ডেল্টা ভি বাই ভি ইকুয়ালস টু আমরা 4/3 পাই, এটা হচ্ছে কনস্ট্যান্টের ডেরিভেটিভ শূন্য। তাহলে এই ক্ষেত্রে শুধুমাত্র যেটা থাকবে 3 ডেল্টা আর বাই আর, এখানে পাওয়ার আছে তার জন্য পাওয়ারটা আগে চলে এলো, ইন্টু ডেল্টা আর বাই আর করে নিলাম, ঠিক আছে? আগের মতো যে আমরা ঘাতের ক্ষেত্রে যেটা বললাম। তাহলে শতকরা ত্রুটি, এটা আয়তনের শতকরা ত্রুটি, তাহলে 100% গুণ করবো, তাহলে 3 ইন্টু ডেল্টা আর বাই আর ইন্টু 100% করে নিয়েছি এটাকে। এটা মানে কি? এটা মানে হচ্ছে যে ব্যাসার্ধ পরিমাপে শতকরা ত্রুটি। এটা মানে কি? ব্যাসার্ধ পরিমাপে শতকরা ত্রুটি। সেটা কত বলেছে? ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি কত বলেছে? 2%। তাহলে কত করবে এখানে? 3 ইন্টু এটা হচ্ছে 2%, মানে কত? সেটা হচ্ছে 6%, ঠিক আছে? নেক্সট আমাদের বলে দেওয়া আছে দুটি রোধ বলে দেওয়া আছে। একটা রোধ R1, সেটা কত? R1 বলেছে 100 প্লাস মাইনাস 0 প্লাস মাইনাস 3 ওহম। মানে রোধের প্রথমে R1 এর ত্রুটি হচ্ছে প্লাস মাইনাস 3 ওহম। R2 মানটা কত? এর মান হচ্ছে 300, পরম মান হচ্ছে বা প্রকৃত মান কত? 300, আর ত্রুটি কত? প্লাস মাইনাস 10 ওহম। তাহলে কি বললাম? 100 হচ্ছে R1 এর প্রকৃত মান এবং প্লাস মাইনাস 3 হচ্ছে ত্রুটি। R2 এর প্রকৃত মান কত? 300, প্লাস মাইনাস 10 হচ্ছে ত্রুটি। তাহলে বলা হচ্ছে শ্রেণী সমবায় যুক্ত করলে তুল্য রোধ কত হবে? তাহলে শ্রেণী সমবায় যুক্ত করলে কত হয় আমরা জানি, R ইকুয়ালস টু হয়ে যায় R1 প্লাস R2, এটা যোগ করি, এটা যোগ করো, 100 প্লাস 300 কত হয়? 400 ওহম। এটা হচ্ছে প্রকৃত মান, ঠিক আছে? R1 R2 প্রকৃত মান, আর এর প্রকৃত মান হচ্ছে 400 ওহম। এবার আর এর ত্রুটি কত লিখবো? ডেল্টা আর মানে কত লিখবো? ডেল্টা R1 প্লাস ডেল্টা R2। আমরা আগেই বলেছি ত্রুটি সবসময় যোগ হবে কত? ডেল্টা R1 কত? প্লাস মাইনাস 3, এটা হচ্ছে প্লাস মাইনাস কত? 10। তাহলে পাচ্ছি কত? প্লাস মাইনাস 13 ওহম। কত? প্লাস মাইনাস 13 ওহম, ঠিক আছে? তার তুল্য রোধ মান হচ্ছে আর এর চরম মান। আর এর চরম মান কত? সেটা হচ্ছে যে আমাদের কত পাবো? প্রকৃত মান প্লাস মাইনাস ডেল্টা আর, প্রকৃত মান কত? 400 প্লাস মাইনাস 13 ওহম, ঠিক আছে? এই হচ্ছে আমাদের অ্যান্সার। অপশন কি আছে আমাদের? 400 প্লাস মাইনাস 13 ওহম, অপশন এ সঠিক। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমরা। বলছি জলের প্রাথমিক তাপমাত্রা কত বলেছে? 30 প্লাস মাইনাস 0 ডিগ্রি সেলসিয়াস প্লাস মাইনাস 2 ডিগ্রি সেলসিয়াস। মানে প্রকৃত মান হচ্ছে 30 এবং ত্রুটি হচ্ছে প্লাস মাইনাস 2। এক্ষেত্রে চূড়ান্ত তাপমাত্রা হয়ে গেছে 65, টেম্পারেচার বেড়ে হয়ে গেছে 65, আর ত্রুটি কত সেই সময়? 5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ কত? বৃদ্ধি কতটা হলো? তাহলে টেম্পারেচার আমরা যদি বলি ডেল্টা টি কত হচ্ছে, দেখো ডেল্টা টি। ত্রুটি কত? ত্রুটি যোগ হয়ে যায় প্লাস মাইনাস 5 প্লাস মাইনাস 2 কত হলো? প্লাস মাইনাস 7 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে ত্রুটি, ঠিক আছে? আমাদের বিয়োগ করতে হবে। আমরা আর কত লিখবো? টি কত লিখবো? টি মানে লিখবো T1 বা T2 মাইনাস T1, ঠিক আছে? কত হচ্ছে? 65 মাইনাস 30 কত হয়? 35 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বুঝতে পারছো অ্যান্সারটা কি লিখবো? চরম মান টি প্লাস মাইনাস ডেল্টা টি কত? তাহলে 35 প্লাস মাইনাস কত? 7 ডিগ্রি সেলসিয়াস। এখানে একটা জিনিস সমস্যা হয় স্টুডেন্টের, সেটা কি? সেটা হচ্ছে যখন বলবে তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ মানে বিয়োগ করবে কোথা থেকে? তুমি খেয়াল রাখো 5 ডিগ্রি ত্রুটি কখনো এটা ত্রুটি, এটার বিয়োগ করলে হবে না, কারণ ত্রুটি সর্বদা যোগ হয়। আমরা বারবার বলছি যে আমরা সর্বোচ্চ সম্ভাব্য ত্রুটি ক্যালকুলেট করবো। আমি একটা কথাই ভালো করে মাথায় রাখো, সর্বোচ্চ সম্ভাব্য ত্রুটি ক্যালকুলেট করবো, তার জন্য ত্রুটি কখনো নেগেটিভ হবে না, ত্রুটিগুলো যোগ হয়ে যায়। কিন্তু এটা হচ্ছে প্রকৃত মান, এটার প্রকৃত মান, এই দুটো বিয়োগ করতে পারি। আশা করি বুঝতে পেরেছি। আমরা 4 নম্বর প্রবলেমে চলে যাচ্ছি। আমাদের ভোল্টেজ বলে দেওয়া আছে এবং কারেন্টও বলে দেওয়া আছে। তাহলে আর বাই ভি নির্ণয় শতকরা ত্রুটি কত? তাহলে দেখো আমরা যেটা করবো সেটা হচ্ছে আর মানে কত? ভি বাই আই, ওহমের সূত্র।
তাহলে ডেল্টা আর বাই আর এটা কত লিখতে পারি আমরা আগেই বললাম ডেল্টা ভি বাই ভি প্লাস ডেল্টা আই বাই আই। তাহলে শতকরা ত্রুটি চেয়েছে, তাহলে আমরা কত লিখবো ডেল্টা আর বাই আর ইন্টু 100% ইকুয়াল টু ডেল্টা ভি বাই ভি ইন্টু 100% প্লাস ডেল্টা আই বাই আই ইন্টু 100%। তাহলে দেখো এই ক্ষেত্রে ডেল্টা ভি কত, ত্রুটি হচ্ছে ±5, তাহলে এটা হচ্ছে 5 বাই ভি কত 100 ইন্টু 100% করে দাও প্লাস কত ডেল্টা আই কত বলেছে আমাদের, ডেল্টা আই বলেছে 0.2 বাই আই কত বলেছে আমাদের 10, এটা 100% করে দাও। তাহলে কত হচ্ছে দেখো, এটা হচ্ছে 5% প্লাস কত হচ্ছে এটা আমাদের 20%, তাহলে কত পাচ্ছি আমরা 25%। আচ্ছা সরি, এটা হচ্ছে 2%। এটা কত আছে আমাদের 2%, তাহলে কত পাচ্ছি আমরা 7%। তো ত্রুটি কত হলো 7%, শতকরা ত্রুটি। এটা প্লাস মাইনাস দিতে পারো, অ্যাকচুয়ালি এখানে প্লাস মাইনাস দিয়ে দেবো সব শেষে, হ্যাঁ প্রথমে প্লাস মাইনাস দিয়ে দিতে হয়। আশা করি বুঝতে পেরেছো এটা নিয়ে কোনো কনফিউজ নাই। ত্রুটি সবসময় প্লাস মাইনাস লিখবো যখন লিখবো, ঠিক আছে। তাহলে অপশন কি দেখি, শতকরা ত্রুটি কত হবে 7% বি। আর নেক্সট প্রবলেমের দিকে চলে যাই। একটি চাকতির ব্যাসার্ধ বলেছে পরিমাপে 2% ত্রুটি। কত, এটা চাকতি মানে কি হয়, চাকতিটা কেমন দেখতে হয়, বৃত্তাকার ক্ষেত্রফল তো না, বৃত্তের মতো হয় চাকতি। একটি চাকতির ব্যাসার্ধ পরিমাপে 2% ত্রুটি হলে তার ক্ষেত্রফল নির্ণয়ের ত্রুটি কত। তা চাকতির ক্ষেত্রফল এটা একটা বৃত্ত, তাহলে কত লিখবো পাই আর স্কোয়ার। তাহলে ডেল্টা এ বাই এ ইন্টু 100% ইকুয়ালস টু 2 ইন্টু ডেল্টা আর বাই আর ইন্টু 100%। এটা মানে কত বলেছে, ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি কত বলেছে দেখো 2%, তাহলে ডেল্টা আর বাই আর ইন্টু 100% মানে সেটা হচ্ছে 2%। তাহলে কত পাচ্ছি 2 ইন্টু 2% মানে কত হচ্ছে 4%, ঠিক আছে 4%। আমরা নেক্সট অঙ্কের দিকে চলে যাচ্ছি। ভরের পরিমাপের ত্রুটি 2% এবং বেগের পরিমাপের ত্রুটি 3% হলে গতিশক্তি নির্ণয়ের ত্রুটি কত। তাহলে অবভিয়াসলি তোমরা পারবে গতিশক্তি কত লিখি আমরা, ই গতিশক্তি ই মানে লিখবো 1/2 mv²। তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছো ডেল্টা ই বাই ই কত পাচ্ছি ইন্টু 100% গুণ করে নাও, তাহলে ডেল্টা এম বাই এম ইন্টু 100%, এটা হচ্ছে ভরের শতকরা ত্রুটি। আর 2 ডেল্টা ভি বাই ভি ইন্টু 100%, এটা হচ্ছে বেগের শতকরা ত্রুটি। আমাদের কত বলেছে, ভরের শতকরা ত্রুটি হচ্ছে 2% আর বেগের শতকরা ত্রুটি হচ্ছে 3%, মানে 2 ইন্টু 3% মানে কত পাচ্ছি আমরা 8%, ঠিক আছে। আমরা কত পাচ্ছি 8%। আশা করি বুঝতে পেরেছো। আমাকে একটু তাড়াতাড়ি বের হতে হচ্ছে কারণ অনেক লেন্দি অনেক টপিক আছে, সেগুলো আলোচনা করতে হবে। আচ্ছা আমরা কি বলেছি দেখো, একটি তারের ভর বলে দেওয়া আছে, ব্যাসার্ধ বলে দেওয়া আছে এবং দৈর্ঘ্য বলে দেওয়া আছে। তাহলে ঘনত্ব নির্ণয় সর্বোচ্চ ত্রুটি কত। তাহলে এটা যে একটা পরিবাহী তার, আমরা জানি পরিবাহী তার দেখতে কি হয় সিলিন্ডারের মতো হয়, তাই না, সিলিন্ডারের মতো হয়। এর ক্ষেত্রফল কত, সেটা ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। আরটা কি, আরটা হচ্ছে এই যে ব্যাসার্ধ, এরিয়া কত বলে আমরা দৈর্ঘ্য লেন্থ কত বলেছি আমরা এল। তাহলে আয়তন কত হয় ভি আমরা জানি পাই আর স্কোয়ার ইন্টু এল, এটা হচ্ছে আয়তন, ঠিক আছে। আমাদের ঘনত্ব কত আমরা কি জানি, ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন, ঠিক আছে। তাহলে ডেল্টা রো, স্যার আমরা রোটা কত পাচ্ছি, তাহলে ছেড়ে দাও আমরা রোটা বের করি। এম ভি মানে কত পাই আর স্কোয়ার ইন্টু এল। তাহলে আমরা যদি ডেল্টা রো বাই রো করি, ঠিক আছে, ইন্টু 100% করে নিচ্ছি, তাহলে এটা কত লিখবো ডেল্টা এম বাই এম। আচ্ছা এটা লাস্টের দিকে 100% নিচ্ছি প্লাস পাই তো কনস্ট্যান্ট, এটা তো কিছু হবে না, তাহলে আর এর পাওয়ার কত আছে 2, তাহলে 2 ইন্টু ডেল্টা আর বাই আর, এল এর পাওয়ার কত আছে 1, তাহলে ডেল্টা এল বাই এল, ঠিক আছে, ইন্টু 100% পেয়ে যাব, ঠিক আছে।
তাহলে আমাদের ডেল্টা এম বাই এম, দেখো ডেল্টা এম কত বলেছে, ভরের ত্রুটি কত 0.003, 0.003 বাই এম কত 0.3 প্লাস ডেল্টা আর কত বলেছে আমাদের, আচ্ছা ডেল্টা আর কত বলেছে 0.005 বাই ডেল আর কত 0.5, এটা একটা থাক। আচ্ছা সরি, আর একটা জিনিস বাকি আছে আমাদের কত, সেটা হচ্ছে ডেল্টা এল বাই এল, ডেল্টা এল কত 0.06 বাই 6, সব শেষে যেটা করব সেটা হচ্ছে 100% গুণ করব, 100% দিয়ে গুণ করব। তাহলে আমাদের, তোমরা এটা অবশ্যই তোমরা নিজে করবে, এটা ক্যালকুলেশন নিজে করে আমাকে অ্যান্সারটা বলবে কত হচ্ছে, ঠিক আছে? অ্যান্সারটা দেখে নিও কত আসছে। নেক্সট আমরা চলে যাচ্ছি, বলেছে দুটি রোধ বলে দেখা যাচ্ছে R1 R2, এ তাদের সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে শতকরা ত্রুটি কত হবে? তো দেখো এই ক্ষেত্রে শতকরা ত্রুটি কত হবে। তাহলে আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে, দেখো যে আমরা জানি যে সমান্তরাল সমবায়ে রোধ কত হয়, আমরা জানি 1/R, এটা তুল্য রোধ, আরটা হচ্ছে তুল্য রোধ, 1/R1 প্লাস 1/R2, আমরা ক্লাস 10 এটা শিখেছিলাম, ক্লাস 10 সমান্তরাল সমবায়ে তুল্য রোধ, এই ফর্মুলা আমরা জানি। তাহলে এটা কত লিখবো, দেখো আমরা জানি যে ddx অফ 1/x এর ইন্টিগ্রেশন কত হয়, ডেরিভেটিভ কত হয়, সেটা হচ্ছে মাইনাস অফ 1/x এর স্কোয়ার। তাহলে 1/x এর আমাদের ডেরিভেটিভ কত হয়, x এর সাপেক্ষে 1/x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 1/x এর স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমরা এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে কত পাবো, মাইনাস 1/r স্কোয়ার ইন্টু ডেল্টা আর ইকুয়ালস টু মাইনাস 1/r1 তার স্কোয়ার ইন্টু ডেল্টা R1 মাইনাস 1/r2 তার স্কোয়ার ইন্টু ডেল্টা R2, ঠিক আছে? তাহলে ডেল্টা আর বাই আর স্কোয়ার ইকুয়াল টু কত পাচ্ছি, ডেল্টা R1 বাই R1 তার স্কোয়ার প্লাস ডেল্টা R2 বাই R2 তার স্কোয়ার। তাহলে আমাদের কি চেয়েছে, আমাদের বলেছে যে শতকরা ত্রুটি কত, তাহলে শতকরা ত্রুটি যদি করতে হয় তাহলে আমরা লিখবো ডেল্টা আর বাই আর ইন্টু 100% করে নেব। দেখো এখানে আর স্কোয়ার আছে, শুধুমাত্র আর নিলাম, তাহলে এদিকে কত হয়ে যাবে, এদিকে চলে আসছে আমাদের আর ইন্টু কত লিখবো, ডেল্টা R1 বাই R1 তার স্কোয়ার প্লাস ডেল্টা R2 বাই R2 তার স্কোয়ার ইন্টু 100%, ঠিক আছে? এখন আর মানে কত, আর মানে যদি আমরা এটা ক্যালকুলেট করি, এই মানটাকে যদি ক্যালকুলেট করি তাহলে পাচ্ছি 1/R1 মানে 6, 1/6 প্লাস 1/10, 1/10। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা আরটাকে ফাইন্ড করে নিই না, আমরা যদি আরটাকে বের করে নিই তাহলে আমরা আরটা পেয়ে যাবো 3.75 ওহম, ঠিক আছে? আমরা যদি এখানে ক্যালকুলেট করি আর এর মানটা, তার পাবো 3.75 ওহম। তাহলে এক্ষেত্রে দেখো এই জায়গাতে যদি আমরা মানটা পুট করে নিই কেমন, আর এর জায়গায় লিখবো 3.75 ইন্টু ডেল্টা R1 মানে কত, ডেল্টা R1 মানে হচ্ছে 0.3 আর R1 এর স্কোয়ার মানে 6 কত 36 প্লাস ডেল্টা R2 মানে কত 0.2, R2 তার স্কোয়ার মানে কত, এটা 100 ইন্টু 100%, ঠিক আছে? তাহলে আমরা যদি এটা পুরোটা দেখি ক্যালকুলেট করলে যেটা পেয়ে যাবো সেটা হচ্ছে যে 0.3875 ইন্টু 100%, মানে পাচ্ছি এটা 3.875%। তোমরা অবশ্যই একটু নিজে ক্যালকুলেট করবে, তাহলে অপশন হচ্ছে বি 3.875%। এটা হচ্ছে আমাদের আর এ শতকরা ত্রুটি। আশা করি বুঝতে পেরেছো, এর মধ্যে কিছু নেই, সহজ আছে, ঠিক আছে? নেক্সট আমাদের বলে দেওয়া আছে, দেখো আরো একটা অঙ্ক দেখে দিই, এ এর মান বলে দিয়েছে এবং বি এর মান বলে দেওয়া আছে। তাহলে এ বি এর মান কত হবে, তাহলে এ ইন্টু বি করলে কত পাচ্ছি আমরা, তাহলে পরম মানটাকে বের করে নিই,
তাহলে আমরা পরম মানটা কত পাচ্ছি, তাহলে সেটা আছে পরম মান, ঠিক আছে, পরম মান এবি কত 2.5 ইন্টু 0.10, ঠিক আছে, তাহলে পাচ্ছি 0.25, তো 0.25 এটা হচ্ছে আমাদের পরম মান। এবার ত্রুটি দেখি, ঠিক আছে, তাহলে আমরা কত লিখবো, ধরে নিচ্ছি জেড সমান সমান এ ইন্টু বি, হ্যাঁ, তাহলে ডেল্টা জেড বাই জেড ইন্টু ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি, এটা করবো। ডেল্টা এ মানে কত, ডেল্টা এ মানে হচ্ছে 0.5, এ মানে কত বলেছে আমাদের 2.5, ঠিক আছে, প্লাস ডেল্টা বি কত 0.01 বাই 0.10। আমরা যদি ভ্যালুটা দেখি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 0.3, ঠিক আছে, এটা যদি ক্যালকুলেট করি তাহলে 0.3 আমরা, আচ্ছা 0.3 পেয়ে যাচ্ছে, হ্যাঁ, তাহলে আমাদের ত্রুটি কত আসছে, ডেল্টা জেড ইকুয়াল টু পাচ্ছি জেড ইন্টু 0.3, আর জেড মানে কত 0.25 ইন্টু 0.3 মানে 0.075, তাহলে এটা আমরা ডেল্টা জেড পেয়ে গেলাম। তাহলে চরম মান কত লিখবো, দেখো চরম মান মানে লিখবো আমরা ফাইনালি কত, চরম মান জেডের চরম মান কত, সেটা হচ্ছে জেড প্লাস মাইনাস ডেল্টা জেড। জেড কত, আমরা জেড আগে পেয়েছিলাম, জেড কত পেয়েছিলাম আমরা, যে 0.25 প্লাস মাইনাস 0.075, ঠিক আছে, তাহলে অপশনটা আমরা দেখে নিই, তাহলে এটা হচ্ছে চরম মান 0.25 প্লাস 0.075, তাহলে অপশন হচ্ছে আমাদের বি, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো সবাই। নেক্সট আমরা যাচ্ছি পরের অঙ্কে। আচ্ছা, আমাদের পরে যেটা অঙ্কটা বলছে যে এ বি সি ডি একটা এই চারটে ভৌত রাশি, এই চারটে ভৌত রাশি নিয়ে একটা পি ভৌত রাশি তৈরি হচ্ছে, ঠিক আছে, তাহলে এ এর বি এবং সি এবং ডি এর শতকরা ত্রুটি বলে দেওয়া হচ্ছে কত 1%, 2%, 3%, 4%, তাহলে পি এর শতকরা ত্রুটি কত হবে, তাহলে আমরা এটা খুবই সহজ প্রবলেম এগুলো, তাহলে লিখবো ডেল্টা পি বাই পি ইন্টু 100% ইকুয়াল টু লিখবো, এটা পাওয়ার কত আছে 3, এর পাওয়ার 3, তা 3 ইন্টু ডেল্টা এ বাই এ ইন্টু 100% লিখবো এটাকে। ঘাতের ক্ষেত্রে যে ত্রুটি ছিল সেটা বি এর পাওয়ার কত 2, লিখবো ডেল্টা বি বাই বি ইন্টু 100%। তারপর আমাদের কি বলেছে, তারপর বলেছে আমাদের সি এর পাওয়ার কত আছে, সি এর পাওয়ার মানে 1 ইন্টু ডেল্টা সি বাই সি ইন্টু 100%, সি এর পাওয়ার কিছু না মানে কত 1, আর ডি এর পাওয়ার কিছু না মানে 1, তাহলে 1 ইন্টু ডেল্টা ডি বাই ডি ইন্টু 100%, ঠিক আছে। তাহলে দেখো এ শতকরা ত্রুটি কত বলেছে 1%, তাহলে এটা মানে হচ্ছে এর শতকরা ত্রুটি, তাহলে কত লিখবো 3 ইন্টু 1% প্লাস 2 ইন্টু কত পাচ্ছি আমরা, বি এর শতকরা ত্রুটি 2%, সি এর ত্রুটি কত 3%, আর ডি এর ত্রুটি কত বলেছে আমাদের 4%, ঠিক আছে। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 3% প্লাস 4% প্লাস 3% প্লাস 4%, তো কত হচ্ছে 14%, তাহলে অবশ্যই অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে 14%। তোমরা এটা করবে কোশ্চেন নাম্বার 11 সলভ করবে নিজে। আমরা এটা দেখে নিচ্ছি কি এই অঙ্কটা কি বলছে, একটা সরল দোলক বলে দেওয়া আছে, হ্যাঁ টি ইকুয়াল টু বলে, আমরা জানি সরল দোলকের দোলনকাল টি ইকুয়াল টু 2π/L বাই জি। যারা জানো না তাদেরকে আমরা প্রথম যখন লেকচারে কিন্তু সরল দোলকের দোলনকাল আমরা বের করেছিলাম, ঠিক আছে, ওই ইকুয়েশনটা কিভাবে আসছে ইকুয়েশনটা সেটা একবার দেখে নিতে হবে, ঠিক আছে, নাহলে কিন্তু এই ক্ষেত্রে তোমাকে ইকুয়েশনটা মনে রাখতে হবে, আর এখানে ইকুয়েশনটা মনে রাখলেই যথেষ্ট। ওকে, তোমাকে তো বলে দেওয়া আছে ইকুয়েশন বলে দেওয়া আছে, তাহলে এই ইকুয়েশন থেকে আমাদের যা চেয়েছে আমরা সেটা বের করব। তাহলে আমাদের কি চেয়েছে দেখো, বলছে 1 সেকেন্ড পর্যন্ত রেখাঙ্কিত একটি হাতঘড়ি ব্যবহার করে 100টি দোলনের জন্য নির্ণয়ের সময় 90 সেকেন্ড। মানে একটা হাতঘড়ি আছে যেটা সর্বনিম্ন মেজার করতে পারে কত 1 সেকেন্ড পর্যন্ত, 1 সেকেন্ড মেজার করতে পারে সর্বনিম্ন।
তাহলে এখানে ডেল্টা টি যেটা লিখবো সেটা হচ্ছে 1 সেকেন্ড, ঠিক আছে, এটা হচ্ছে সর্বনিম্ন ত্রুটি 1 সেকেন্ড। ওকে, আমাদের এবং টিটা যেটা লিখবো টোটাল টাইমটা কত 90 সেকেন্ড। 100টা দোলন মেজার করে কত 90 সেকেন্ডে 100টা পূর্ণ দোলন সম্পূর্ণ হয়, 90 সেকেন্ডে 100টা পূর্ণ দোলন সম্পূর্ণ হয়। তো জি এর নির্ণয় সঠিকতা কত? তাহলে দেখো, তাহলে টি স্কোয়ার ইকুয়াল টু কত লিখতে পারি? টি স্কোয়ার লিখবো 4 পাই স্কোয়ার ইন্টু এল স্কোয়ার বাই এল বাই কত লিখবো, এটাকে আমরা স্কোয়ার করে নিচ্ছি এল বাই জি। তাহলে জি ইকুয়াল টু কত পাচ্ছি? জি ইকুয়াল টু যেটা পাচ্ছি সেটা হচ্ছে 4 পাই স্কোয়ার এল বাই টি তার স্কোয়ার। তাহলে ডেল্টা জি বাই জি কত লিখবো আমরা? ডেল্টা এল বাই এল প্লাস 2 ইন্টু ডেল্টা টি বাই টি। ডেল্টা এল বাই এল কত? আমরা আগে বলেছি ডেল্টা এল কত বলেছি, দেখো দৈর্ঘ্য কত বলেছে, দৈর্ঘ্য বলেছে আমাদের এল এর মান হচ্ছে 20.0 সেন্টিমিটার, আর ডেল্টা এলটা বলেছে আমরা 1 মিলিমিটার সঠিকতা। 1 মিলিমিটার মানে কত? মানে 0.1 সেন্টিমিটার। আমরা কত লিখবো সেটাকে? তাহলে ডেল্টা এল মানে হচ্ছে 0.1 সেন্টিমিটার, 1 মিলিমিটার মানে এটা, আর ডেল্টা এল কত বলেছে? এল মানে কত? 20.0 সেন্টিমিটার প্লাস 2 ডেল্টা টি কত? ডেল্টা টি এখনই বললাম যে সর্বনিম্ন মেজার করতে পারে 1 সেকেন্ড, এরকম কত? ক্যাপিটাল টি এর মান কত? 90 সেকেন্ড, ঠিক আছে। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে অ্যাপ্রক্স এই ভ্যালুটা যেটা পাবো সেটা হচ্ছে 0.0272, মানে এটা লিখতে পারি আমরা 0.03। তো শতকরা কত লিখবো? যদি আমরা পার্সেন্টেজে লিখি তাহলে জি ডেল্টা জি বাই জি ইন্টু 100%, এটাকে কত হয় যদি পার্সেন্টেজ করি তাহলে মাত্র পাচ্ছি 3%, ঠিক আছে। তাহলে জি এর শতকরা ত্রুটি কত হচ্ছে? দেখো জি এর শতকরা ত্রুটি হচ্ছে, জি এর মান নির্ণয় সঠিকতা, তাহলে আমার জি এর শতকরা ত্রুটি হচ্ছে 3%, ঠিক আছে। ত্রুটি কত হচ্ছে? 3%। আমার নিট 2025 অঙ্ক দিয়েছিলাম, আমরা নিটের কয়েকটা কোয়েশ্চেন দেখে নিই। যে পি বলে দেওয়া হয়েছে এ কিউ বি স্কোয়ার সি ইন্টু রুট ডি, তাহলে বলছে পি এর শতকরা ত্রুটি কত? এ বি সি ডি এর শতকরা ত্রুটি বলে দেওয়া হয়েছে 1%, 3%, 2%, 4%, তাহলে বলা হচ্ছে যে পি এর শতকরা ত্রুটি কত? তাহলে আমরা সিম্পলি কিছু না, একই ফর্মুলা ডেল্টা বি পি বাই পি ইন্টু 100% করবো, ইকুয়ালস টু কত আছে আমাদের? 3 ইন্টু ডেল্টা এ বাই এ ইন্টু 100% প্লাস 2 ডেল্টা বি বাই বি ইন্টু 100%, ঠিক আছে। আর সি এর পাওয়ার 1, তাহলে 1 ইন্টু ডেল্টা সি বাই সি ইন্টু 100% প্লাস রুট ডি, রুটের পাওয়ার কত? ডি এর পাওয়ার হচ্ছে হাফ ইন্টু ডেল্টা ডি বাই ডি ইন্টু 100%, ঠিক আছে। কত বলেছে? এ শতকরা ত্রুটি কত বলেছে? 1%, মানে 3 ইন্টু 1%। বি এর শতকরা ত্রুটি কত বলেছে? 3%, 2 ইন্টু 3%। আমাদের সি এর শতকরা ত্রুটি কত বলেছে? 2%, তাহলে 2% হলো, আর এটা হচ্ছে হাফ। ডি এর শতকরা ত্রুটি হচ্ছে 4%, তাহলে আমরা এটা যদি ক্যালকুলেট করি কত পাবো? 3% প্লাস 6% প্লাস 2% প্লাস 2%, ঠিক আছে। 6 তে 9, 9 আর 2 11, 11 আর 2 কত? 13, তাহলে 13% হচ্ছে পি এর শতকরা ত্রুটি। তাহলে আমাদের অপশন হচ্ছে এ, ঠিক আছে। দেখো কোশ্চেনগুলো অত্যাধিক সহজ ত্রুটিগুলো, ঠিক আছে। আর নেক্সট প্রবলেমটা দেখি কি আছে। তাহলে এখানে আমাদের সেম একই প্রবলেম, কিছুক্ষণ আগে প্রবলেমটা করিয়েছিলাম, হ্যাঁ। আর মানে কত? আমরা তোমাদেরকে এগুলো নিজে করতে হবে। আর মানে লিখবো আমরা ভি বাই আই, যে ডেল্টা আর বাই আর ইন্টু 100% করে দাও, ইকুয়াল টু কত লিখবো? ডেল্টা ভি বাই ভি ইন্টু 100% প্লাস ডেল্টা আই বাই আই ইন্টু 100% করে দেবে। তোমরা ক্যালকুলেট করবে, ঠিক আছে, অবশ্যই এটা ক্যালকুলেট করে নাও।
তাহলে আমাদের এখানে শতকরা ত্রুটি চাইনি, ঠিক আছে, আমাদের এখানে শতকরা ত্রুটি চাইনি, তাহলে আমরা এটা 100% গুণ করবো না, এটা 100% গুণ করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। তাহলে আমরা কি করবো এখানে, তাহলে ডেল্টা ভি বাই বি ইন্টু ডেল্টা আই বাই আই করে নাও, ঠিক আছে। তাহলে এই মানটা যদি দেখো, তাহলে এই মানটা পেয়ে যাবো আমরা 0.8 0.08 সরি 0.08 ইন্টু আর মানে কত, আর মানে ভি বাই আই, এই আরটা এখানে গুণ হয়ে যাবে, হ্যাঁ, ডেল্টা আর মানে কত পাচ্ছি, এটা আর পাবো, আর মানে কত 0.08, আর মানে হলো ভি বাই আই, তো 0.08 আর ভি কত বলেছে আমাদের, ভি বলেছে 200 ভোল্ট, আর কারেন্ট কত বলেছে আমাদের 20, তো এটা পাচ্ছি 10, মানে শুধুমাত্র 0.8 ওহম। তাহলে অপশনটা কিন্তু কোনটা হবে আমাদের 10 প্লাস 0.8 ওহম, ঠিক আছে। তাহলে এইটা অপশন হচ্ছে আমাদের ডি। তো ডেনসিটি পরিমাপের ত্রুটি কত, তাহলে আমরা সে আগে বললাম কি হয় যে রো ইকুয়ালস টু এম বাই আগের মতো কত পাই আর স্কোয়ার ইন্টু এল, ঠিক আছে। আগের যে প্রবলেমটা করেছিলাম যে তারের দৈর্ঘ্য আমাদের ডেনসিটি মানে ঘনত্ব পরিমাপের ত্রুটি কত, এটা চেয়েছে ঘনত্ব পরিমাপের ত্রুটি, তাহলে ডেল্টা রো বাই রো ইন্টু 100% যদি করো, তাহলে এই মানটা যদি দেখো তাহলে কত লিখবো আমরা, তোমরা এটা দেখে নিও, তাহলে আমরা লিখবো, আমরা লিখে দিই, নাহলে ডেল্টা এম বাই এম ইন্টু 100% করবে প্লাস 2 ডেল্টা আর বাই আর ইন্টু 100% প্লাস কত লিখবো আমরা ডেল্টা এল বাই এল ইন্টু 100%। এটা যদি করো মানগুলো সব পুট করে দাও, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে (1.56%), ঠিক আছে, মানে এটা লেখা হয় 1.6%, তাহলে এটা বি অপশন হবে আমাদের সঠিক, ঠিক আছে, বি অপশন আমাদের সঠিক হবে। আমাদের সিমিলারলি একই এখানে বলেছে দি পার্সেন্টেজ এরর ইন দ্য মেজারমেন্ট অফ জি, তাহলে জি এর শতকরা ত্রুটি কত, জি মানে কিছু না আগে বললাম কত হয়, জি ইকুয়াল লিখবো 4 পাই স্কোয়ার আমাদের টি ইকুয়ালস কত হয় 2 পাই, আচ্ছা আমাদের জি তো বলে দেওয়া আছে এখানে, আমাদের জি তো বলে দেওয়া আছে কত 4 পাই স্কোয়ার এল বাই কত টি স্কোয়ার, ঠিক আছে। তাহলে ডেল্টা জি বাই জি ইন্টু 100% যদি করি, তাহলে আমরা লিখবো ডেল্টা এল বাই এল ইন্টু 100% প্লাস 2 পি টি এর পাওয়ার হচ্ছে 2 ইন্টু ডেল্টা টি বাই টি ইন্টু 100%, ঠিক আছে। সবই সিমিলারলি একই অঙ্ক, এগুলো সব একই অঙ্ক। ডেল্টা এল কত বলেছে আমাদের, দেখো ডেল্টা এল আমাদের বলে দেওয়া হয়েছে 0.1 সেন্টিমিটার, এটা তো এল, তাহলে ডেল্টা এল মানে 0.1 আর এল মানে কত 10 ইন্টু 100% প্লাস 2 ইন্টু ডেল্টা টি কত বলেছে 1 বাই 100 ইন্টু আমাদের 100%, তাহলে কত আসছে এটা দেখো, আমরা এটা পাচ্ছি দেখো 10% প্লাস সরি এটা 1% পাচ্ছি আমরা, এটা যেটা পাবো সেটা হচ্ছে 1% আর এখানে কত পাচ্ছি 2%, তাহলে টোটাল কত হচ্ছে 3%, ঠিক আছে। তো জি এর পরিমাপের শতকরা ত্রুটি কত হচ্ছে আমাদের, ডি এর অপশন, ঠিক আছে 3%। আচ্ছা আমরা নেক্সট অঙ্ক দেখে নিই কি দিয়েছে। Students measure the distance traversed the free fall body initially at rest in a given time. He uses the data to estimate g, the acceleration due to the gravity.
if the maximum percentage error in the measurement of the distance and the time are e1 and e2 respectively, the percentage error in the estimation of the g. তাহলে দেখো ফ্রি একটা বস্তু বলা হচ্ছে, একটা বস্তু উপর থেকে নিচে পড়ছে, ফ্রি ফল যদি মানে স্থির অবস্থা থেকে পড়ছে ইকুয়াল টু 0, তাহলে আমরা জানি এই হাইটটা কত হয়, বা এটা আমরা এসও বলতে পারি, হাইট বা এস বলতে পারি। এই যে হাইটটা যখন জমিনে পড়ছে কত, এস ইকুয়াল টু লিখবো ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, তাই না? ইউ তো 0, তাহলে এস ইকুয়াল টু কত পাচ্ছি, হাফ জি টি স্কোয়ার। তাহলে আমাকে কি বলেছে, দি পার্সেন্টেজ এরর ইন দ্য এস্টিমেশন অফ জি, ঠিক আছে? তাহলে জিটা কত হবে, তাহলে এখানে জি কত পাচ্ছি, জি কত পাচ্ছি 2s, জি কত পাচ্ছি 2s বাই টি তার স্কোয়ার। তাহলে ডেল্টা জি, দেখো ডেল্টা জি বাই জি কত লিখবো আমরা, ডেল্টা এস বাই এস প্লাস 2 ইন্টু ডেল্টা টি বাই টি। তাহলে ডেল্টা জি বাই জি ইন্টু 100%, এটা যদি আমরা করি তাহলে 2 আমরা কত পাবো এটাকে, তাহলে এটা পার্সেন্টেজ নিয়েছি ডেল্টা এস বাই এস ইন্টু 100% প্লাস 2 ইন্টু ডেল্টা টি বাই টি ইন্টু 100%। আমাদের বলে দেওয়া আছে কি, বলেছে ইফ দ্য ম্যাক্সিমাম পার্সেন্টেজ এরর ইন দি মেজারমেন্ট অফ দ্য ডিস্টেন্স e1 অ্যান্ড টাইম হচ্ছে e2, তাহলে আমরা ডিস্টেন্সের কত হচ্ছে, এটা হচ্ছে e1 আর এটা কত বলেছে e2, তার 2 e2, ঠিক আছে? তাহলে কত পাচ্ছি আমরা দেখো, তাহলে অবভিয়াসলি আমাদের পাচ্ছি e1 প্লাস 2 e2, ঠিক আছে? e1 মাইনাস 2 e2 করে না, কারণ এরর কখনো নেগেটিভ হয় না, ঠিক আছে? ম্যাক্সিমাম পার্সেন্টেজ এরর বলে আছে, মানে সর্বোচ্চ ত্রুটির কথা বলেছে, তার জন্য প্লাস হবে। তাহলে এটা হচ্ছে আমাদের অপশন বি। ওকে, আমাদের এরপর যেটা বলে দেওয়া আছে 2008-এ দিয়েছিল অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট, একটা স্ফিয়ারের রেডিয়াস পরিমাপের ত্রুটি 2% হলে তার ভলিউম পরিমাপের ত্রুটি কত? তাহলে ভলিউম মানে কত, স্ফিয়ারের 4/3 পাই আর কিউ, তাহলে ডেল্টা ভি বাই ভি ইন্টু 100% ইকুয়াল টু কত বলেছে, 3 ইন্টু ডেল্টা আর বাই আর ইন্টু 100% করবো। আর এটা কত বলেছে দেখো, যে রেডিয়াস পরিমাপে শতকরা ত্রুটি হচ্ছে 2%, তাহলে 3 ইন্টু 2% মানে কত, 6% অ্যান্সার। তো অপশনটা হচ্ছে ডি। তাহলে বলি, তাহলে এ হচ্ছে আমাদের পরিমাপ সম্পর্কিত আমরা থিওরি পার্ট এবং অনেক ধরনের অঙ্ক এবং নিটের কিছু কিছু অঙ্ক তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করছি এই টাইপের কোশ্চেন তোমাদেরকে পরীক্ষায় জিজ্ঞাসা করবে, ঠিক আছে? তো তোমাদেরকে যতগুলো অঙ্ক দেখিয়ে দিলাম অবশ্যই খুব ভালোভাবে দেখে রাখো, থিওরি পার্টটা দেখে রাখো। আমরা পরবর্তী যে টপিকটা পড়াবো সেই টপিকে আমরা চলে আসছি, সেটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার। তো হ্যালো, এখন আমরা তাহলে যেটা বললাম যে এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার। দেখো তোমরা ক্লাস 11-এ যারা পড়ছো তারা স্কুলে ভার্নিয়ার ক্যালিপার এবং তোমাদের স্ক্রু গেজ এই দুটো প্র্যাকটিক্যাল করতে হবে। সুতরাং অনেক স্টুডেন্ট আছে যারা প্র্যাকটিক্যাল করতে যায় কিন্তু ভার্নিয়ার ক্যালিপার কিছুই বোঝে না, ঠিক আছে? বা স্ক্রু গেজ কিছুই জানে না, প্র্যাকটিক্যাল করতে চলে গেলো, টিচার যা বললো রিডিং নিল, হয়ে গেল। আলটিমেট তখন অনেক সমস্যার মধ্যে পড়বে যে ভার্নিয়ার ক্যালিপার কীভাবে কাজ করছে, স্ক্রু গেজ কীভাবে কাজ করছে। তার জন্য এই ক্লাসটা যদি দেখো, খুব মন দিয়ে যদি দেখো, তাহলে দেখবে তুমি প্র্যাকটিক্যাল করতে যাবে তখন তোমার কাছে জিনিসটা ইজি বলে মনে হবে, ঠিক আছে? চলো আমরা দেখে নিই ভার্নিয়ার ক্যালিপারটা কী। তার আগে বলে রাখি যে প্রথমে ভার্নিয়ার ক্যালিপার বা স্ক্রু গেজ এগুলো কেন দরকার আমাদের, এগুলো দৈর্ঘ্য পরিমাপ করে। ভার্নিয়ার ক্যালিপার কি করে, দৈর্ঘ্য পরিমাপ করে, বা ব্যাস কোনো ছোট বস্তু দৈর্ঘ্য পরিমাপ করতে ব্যবহৃত হয়, বা কোনো তারের ব্যাস বা কোনো আমাদের বলতে পারি যে গোলকের ব্যাস পরিমাপ করতে ব্যবহৃত হয়, ঠিক আছে? তো ভার্নিয়ার ক্যালিপারটা কি আমরা বলবো যে এটা একটা যান্ত্রিক ব্যবস্থা যার সাহায্যে খুবই ক্ষুদ্র বস্তু দৈর্ঘ্য পরিমাপ করতে ব্যবহৃত হয়। এছাড়া গোলকের ব্যাস বা ব্যাসার্ধ পরিমাপ করতে ব্যবহৃত হয় ভার্নিয়ার ক্যালিপার। তো ভার্নিয়ার ক্যালিপার কেন প্রয়োজন হয়? সাধারণ স্কেলের সাহায্যে কি পার্থক্য আমরা বলি, এটা কথা মনে রাখো যে সাধারণ স্কেল যেগুলো আমরা সচরাচর ইউজ করি দাগ টানার জন্য স্কেলগুলো, সেক্ষেত্রে দেখবে যে 0 থেকে 1 সেন্টিমিটার যদি বলি, 1 সেন্টিমিটার এটা, তাহলে কিন্তু এই ক্ষেত্রে 10খানা ঘর থাকে, জি 1 2 3 4 5 6 7 8 9 10খানা ঘর থাকে। এবং একটি ক্ষুদ্রতম ঘরের মান কত? একটি ক্ষুদ্রতম ঘরের মান হচ্ছে 1/10, মানে হচ্ছে 0.1 সেন্টিমিটার।
তাহলে সাধারণ স্কেল 0.1 সেন্টিমিটার, সর্বনিম্ন যেটা পরিমাপ করতে পারে সেটা হচ্ছে 0.1 সেন্টিমিটার, এর চাইতে কম পরিমাপ করতে পারে না। কিন্তু ভার্নিয়ার ক্যালিপার কত পরিমাপ করতে পারে? ভার্নিয়ার ক্যালিপার সাধারণ স্কেলের তুলনায় 10 ভাগের 1 ভাগ কম পরিমাপ করতে পারে। মানে ভার্নিয়ার ক্যালিপার মানে মেন স্কেলের, সাধারণ স্কেলের যদি এটা 0.1 সেন্টিমিটার মতো 1 মিলিমিটার, তাহলে ভার্নিয়ার সাধারণ স্কেল যদি 1 মিলিমিটার পরিমাপ করে, তাহলে ভার্নিয়ার স্কেল দেখবো যে 0.1 মিলিমিটার পরিমাপ করছে। মানে এর চাইতে আরো ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপ করতে ভার্নিয়ার স্কেল ব্যবহৃত হয়। এছাড়া আমরা দেখবো স্ক্রু গেজ, দেখবো সেক্ষেত্রে 0.01 মিলিমিটার পরিমাপ করতে পারে, এর চাইতে কম পরিমাপ করতে পারে। ঠিক আছে, আমরা দেখবো ডিজাইন দেখলে বুঝতে পারবো যে এর চাইতে কম পরিমাপ করতে পারে। তাহলে আমাদের যে সাধারণ স্কেলের তুলনায় যে ভার্নিয়ার ক্যালিপার বা স্ক্রু গেজ বেশি সূক্ষ্ম দৈর্ঘ্য পরিমাপ করার জন্য ব্যবহৃত হয়, এই কথাটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে প্রথমে আমরা দেখবো যে ভার্নিয়ার ক্যালিপারের আমাদের গঠনটা দেখব। ঠিক আছে, ভার্নিয়ার ক্যালিপারের আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ইন্টারনাল জস, এটা হচ্ছে এক্সটার্নাল জস। কি কাজে ব্যবহার করা হয় আমরা কিছুক্ষণ পরে দেখতে পাবো। আর এটা হচ্ছে লকিং স্ক্রু, এটা হচ্ছে স্ক্রু, লকিং স্ক্রু। ঠিক আছে, এটা হচ্ছে ইম্পেরিয়াল স্কেল, এটা হচ্ছে মেট্রিক স্কেল। আর ডেপথ মেজার ব্লেড, এটাকে যেটা মেজার করা হয় সেটা ডেপথ মেজারিং ব্লেড। এখানে মনে রাখো যে এখানে দুই ধরনের স্কেল থাকে, এখানে দুই ধরনের স্কেল থাকে। একটা হচ্ছে আমাদের মেন স্কেল, আমরা এখানে চলে আসছি, আর একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। তাহলে আমরা প্রথমে যে ইন্টারনাল পার্টগুলো কি কি আমরা ভার্নিয়ার গঠন আমরা বলে দিই। পার্টস অফ এ ভার্নিয়ার ক্যালিপার, মেন স্কেল থাকবে একটা, ভার্নিয়ার স্কেল থাকবে, আউটসাইড জস, জস মানে হচ্ছে আউটসাইড জস মানে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের আউটসাইড জস, না সরি এটা হচ্ছে আউটসাইড জস। আউটসাইড জস কি করে? মেজার এক্সটার্নাল ডাইমেনশন, আমরা কিছুক্ষণ পর বুঝবো। ইনসাইড জস কি করে? মেজার ইন্টারনাল ডাইমেনশন। ডেপথ রড, এটা হচ্ছে ডেপথ রড। ঠিক আছে, তাহলে কি মেজার করে? এটা মেজার দি ডেপথ অফ দ্য হোলস অর কন্টেনার্স। ঠিক আছে, আর লক স্ক্রু কি করে? হোল্ডস দ্য স্লাইডার ইন পজিশন, এটা হচ্ছে লকিং স্ক্রু। ঠিক আছে, আমরা দেখে নিই, আমরা পরবর্তী আমরা দেখতে পাচ্ছি, দেখে নাও এখানে ব্যবহার লিখে দেওয়া আছে যে ব্যবহার কি করে, যে আমাদের স্ক্রু গেজ সরি আমাদের ভার্নিয়ার ক্যালিপার কি করে? সিলিন্ডার, গোলক এবং নলের বাইরের ব্যাস পরিমাপ করতে ব্যবহৃত হয়, নল এবং পাত্রের ভেতরের ব্যাস পরিমাপ করতে ব্যবহৃত হয়। দেখো এটা হচ্ছে আমাদের যে এই জসটার সাহায্যে বাইরের যে গোলকের ব্যাসার্ধ পরিমাপ করতে ব্যবহৃত হয়। আর বললাম যে ইন্টারনাল জস হচ্ছে এটা হচ্ছে ইন্টারনাল জস, এটা হচ্ছে এক্সটার্নাল জস। তাহলে এক্সটার্নাল জস কি করব? আমাদের কোনো একটা গোলকের আউটসাইড ব্যাসার্ধ বা ব্যাস পরিমাপ করতে ব্যবহৃত হবে। ইন্টারনাল জস কি করে? ইন্টারনাল জস হচ্ছে দেখো ভেতরের যে ডায়ামিটার, একটা গোলকের ভেতরের ডায়ামিটার পরিমাপ করতে বা ব্যাস পরিমাপ করতে ব্যবহৃত হয়। আমাদের মেজারিং অফ ডেপথ, দেখতে পাচ্ছ যে এই যে পোর্শনটা, ঠিক আছে, স্ক্রু গেজ এই ভার্নিয়ার ক্যালিপারের, সেটা ডেপথ মেজার করে, কত গভীরতা আছে। ওকে, তো এছাড়া আমাদের ছোট বস্তুর পুরুত্ব নির্ভুলভাবে পরিমাপ করতে ব্যবহৃত হয়, গর্ত বা পাত্রের গভীরতা পরিমাপ করতে আমাদের ব্যবহার করব। তাহলে আমরা বুঝতে পারলাম, তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে সিলিন্ডার, গোলক বা নলের বাইরের ব্যাস, ভেতরের ব্যাস পরিমাপ করতে ব্যবহৃত হয়, নল এবং পাত্রের ভেতরের ব্যাস পরিমাপ করতে ব্যবহৃত হবে, গর্ত এবং পাত্রের গভীরতা পরিমাপ করতে এবং ছোট বস্তুর পুরুত্ব নির্ভুলভাবে পরিমাপ করতে এটা ব্যবহার করব। আমরা দেখে নিচ্ছি, এই হচ্ছে আমাদের, দেখো এই হচ্ছে আমাদের সিম্পলিফাইড একটা ছবি কার? ভার্নিয়ার ক্যালিপার্সের। এখানে দুটো স্কেল থাকে, একটা স্কেল হচ্ছে এটাকে আমরা বলবো মেন স্কেল। ঠিক আছে, কত সেন্টিমিটার পর্যন্ত আছে? মেন স্কেলটা আছে 5 সেন্টিমিটার পর্যন্ত আছে। একটা ক্ষুদ্রতম ঘরের মান কত? মেন স্কেলের এখানে লিখে দেওয়া আছে 1 মেন স্কেল ডিভিশন, মানে মেন স্কেলের একটা ক্ষুদ্রতম ঘরের মান হচ্ছে 0.1 সেন্টিমিটার। মানে এটা সাধারণ স্কেল থাকে, আমরা যে বাড়তে যে স্কেলগুলো ইউজ করি না, সেটা
5 সেন্টিমিটারের একটা স্কেল, ঠিক আছে, 0.1 সেন্টিমিটার। আমাদের আরেকটা স্কেল আছে, দেখো এইটাকে বলবো ভার্নিয়ার স্কেল। দেখতে পাচ্ছ, এটাকে বলবো ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেল। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো যে ভার্নিয়ার স্কেলের 0 ঘর, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের 0 ঘর, মেন স্কেলের 0 ঘরের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। ভার্নিয়ার স্কেলে 0, মেন স্কেলে 0 ম্যাচ করে যাচ্ছে, মানে এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আমাদের বলবো 0 এরার, মানে কোনো এরার নেই। যদি মেন স্কেল এবং ভার্নিয়ার স্কেল, মেন স্কেলে 0 এবং ভার্নিয়ার স্কেলে 0 একই লাইনে থাকে, তাহলে বলবো কোনো এরার নেই, সেটা হচ্ছে এরার ফ্রি, ঠিক আছে, 0 এরার। ঠিক আছে, আমরা কি করব, আমরা যেটা ক্যালকুলেট করব, এরপর দেখো আমরা ভার্নিয়ার স্কেল কি করতে পারি। আমরা ভার্নিয়ার স্কেলের যে ঘর সংখ্যা বাড়িয়ে দিতে পারি। প্রথমে কত ছিল ভার্নিয়ার স্কেলের টোটাল ঘর সংখ্যা, কতগুলো ছিল দাগ, 10খানা ঘর ছিল। ক্ষুদ্রতম ঘর সংখ্যা কত, 10। এক্ষেত্রে ভার্নিয়ার স্কেলের ঘর কতগুলো আছে, 20খানা। ঠিক আছে, দেখো আমরা মেন স্কেলের ঘরটাকে চেঞ্জ করতে পারি। তাহলে ভার্নিয়ার যে সবসময় 10টা ঘরের হবে সেটা না, আমাদের স্কুলের ল্যাবে যেটা ভার্নিয়ার থাকে, ভার্নিয়ার ক্যালিপার, সেটা 10খানা ঘর থাকে, ম্যাক্সিমাম 10। কিছু কিছু ভার্নিয়ার আছে তাদের 20খানাও হতে পারে, 20খানা হতে পারে ভার্নিয়ারের ঘর সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা তোমাদেরকে আমি একটা সিমুলেটর দেখাচ্ছি, ভার্নিয়ার ক্যালিপারটা দেখাচ্ছি, যাতে তোমাদের ক্লিয়ার ভিউ হয়ে যায় আসলে এটা কি। এই হচ্ছে আমাদের ভার্নিয়ার ক্যালিপার, এটা হচ্ছে লকিং স্ক্রু। ঠিক আছে, এটা হচ্ছে লকিং স্ক্রু। এখন আমরা এখানে কি দেখতে পাচ্ছি, দেখো আমাদের এখানে লেখা আছে MSD, মেন স্কেল ডিভিশন কাউন্ট, কতগুলো, 50খানা। তাহলে এই ক্ষেত্রে দেখো এই যে ঘরগুলো দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 করতে করতে এখানে মেন স্কেলে যতগুলো ঘর আছে সেটা হচ্ছে 50খানা ঘর আছে। আর আছে VSD মানে ভার্নিয়ার স্কেল ডিভিশন কাউন্ট, কতগুলো আছে, 10খানা। তাহলে এখানে দেখতে পাচ্ছি ভার্নিয়ার স্কেলে টোটাল 10খানা ঘর আছে, 0 থেকে 10খানা ঘর আছে। আমাদের এরারটা কত, 0 এরার। মানে 0 এরার মানে হচ্ছে যে ভার্নিয়ারের 0 এবং মেন স্কেলের 0 দেখো একই লাইনে আছে, তাহলে এটা বলবো 0 এরার। এখন আমরা মেন স্কেলটাকে যদি আমরা এখানে মেন স্কেলটাকে চেঞ্জ করে নিতে পারি, কত করবো আমরা মেন স্কেলটাকে, যদি আমরা সাপোজ ধরো 100খানা করে নিচ্ছি, আর ভার্নিয়ারটাকে আমরা করে নিলাম ভার্নিয়ারখানা 20। ঠিক আছে, তাহলে এবার স্কেলটা যদি আমরা দেখি না, তাহলে এখন আমরা দেখো মেন স্কেল ডিভিশন হয়ে গেছে 100খানা এবং ভার্নিয়ার হয়ে গেছে 20খানা। তাহলে দেখো ভার্নিয়ার, তাহলে আমরা মেন স্কেলটা নিজের মতো করে চেঞ্জ করতে পারি। টোটাল ঘর সংখ্যা আছে 100খানা এবং ভার্নিয়ারে যে ঘর আছে, ভার্নিয়ার মোট ঘর সংখ্যা আছে 20খানা। তাহলে আমি বলতে চাইছি যে ভার্নিয়ার সবসময় 10খানায় হবে তার কোনো মানে নেই, 10খানায় যে ঘর হবে ভার্নিয়ার, বা মেন স্কেলে যে সবসময় 50খানা হবে এরকম কোনো মানে নেই। তাহলে কিছু কিছু ভার্নিয়ারের আমরা নিজের ইচ্ছা মতো করে সেটা ডিজাইন করতে পারি। আশা করছি বোঝা গেছে। তবে তোমাদের স্কুল ল্যাবে 10খানা ভার্নিয়ার আছে, 10খানা ঘর আছে ভার্নিয়ারের। ঠিক আছে, আর মেন স্কেল দেখবে 50খানা আছে। তো আমরা এখানে ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারি। তুমি যদি ভার্নিয়ারকে আরো বাড়াতে চাও তাহলে বাড়াতে পারো। দেখো ভার্নিয়ার কত হয়ে গেছে, 24 25, তাহলে ভার্নিয়ার 25খানা ঘর আছে এখানে, তাহলে আমরা আরো বাড়াতে পারি, আমরা নিজের মতো কমাতে পারি মেন স্কেল। ঠিক আছে, ভার্নিয়ার এখানে 25খানা আছে। ঠিক আছে, ভার্নিয়ারের 25খানা। তাহলে এখান থেকে আমরা স্পষ্ট কি করতে ধারণা করতে পারছি, দেখো যে ভার্নিয়ারের আমরা এখান থেকে যদি এটা নিই, আমরা এভাবে এটাকে আমরা সামনের দিকে 10টাকে এগাতে পারবো। এভাবে আমরা এগাবো। ঠিক আছে, এভাবে এগিয়ে নিয়ে যাব। আর আমরা এটা হচ্ছে ডেপথ, এটা ভার্নিয়ারের ডেপথ মেজার করে, এটা হচ্ছে ডেপথ। তুমি এদিকে যতই করবে ডেপথটা তত, এটা ডেপথ মেজার করে। হ্যাঁ, এটা গভীরতা মেজার করে। তারপরে কি বললাম,
তাহলে দেখো এখানটা তুমি দেখতে পাবে যে তাহলে একটা কথা এখানে মনে রাখবে যে ভার্নিয়ারে দেখো ভার্নিয়ারে 0, মেন স্কেলে 0। তাহলে ভার্নিয়ারে 10 ঘর, মেন স্কেলে 9 ঘর। তাকাও মেন স্কেল করে 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। আচ্ছা, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ভার্নিয়ারের মেন স্কেলের 11 খানা ঘর, মেন স্কেলের 1 2 3 4 5 6 7 8 9। তাহলে মেন স্কেলে দেখো 9 খানা ঘর, ভার্নিয়ার স্কেলে 10 খানা ঘরের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। নিচে 10 খানা ঘর আছে আর উপরে আমরা 1 2 3 4 5 6 7 8 9, আর নিচে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে মেন স্কেলের 9 খানা, ভার্নিয়ার স্কেলের 10 খানার সঙ্গে ম্যাচ করছে। সিমিলারলি আমরা যদি এখানে ভার্নিয়ারটাকে 20 খানা নিই, তো দেখো এখানে কি হচ্ছে, মেন স্কেলের 19 খানা ঘর ভার্নিয়ারের 20 খানা ঘরের সঙ্গে ম্যাচ করছে। মানে মেন স্কেল সবসময় 1 ঘর কমে থাকছে কার তুলনায়, ভার্নিয়ার স্কেলের তুলনায়। এই জায়গাটা আগে ভালোভাবে বুঝতে হবে। তাহলে আমরা ম্যাথমেটিক্সে চলে যাচ্ছি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। তাহলে আমরা এবার ম্যাথমেটিক্সে যাচ্ছি। তাহলে প্রথমে যেটা বের করব সেটা হচ্ছে যে ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করব। ভার্নিয়ার স্থিরাঙ্ক, এটা হচ্ছে VC, ভার্নিয়ার কনস্ট্যান্ট, ঠিক আছে, বা ভার্নিয়ার ধ্রুবকও বলা হয়। কি ভার্নিয়ার ধ্রুবক কিভাবে বের করব? ধরে নিচ্ছি যে মেন স্কেলের n সংখ্যক ঘর, সরি আমাদের ভার্নিয়ারের n সংখ্যক ঘর মেন স্কেলের n-1 সংখ্যক ঘরের সঙ্গে পুরোপুরি মিলে যায়। আবার বলি, আমরা বললাম যে ভার্নিয়ারের উপরে দেখো 19 খানা ঘর, আর মেনের 20 খানা ঘর, ভার্নিয়ারের মেন স্কেলের 20 খানা ঘর, মেন স্কেলের 19 খানা ঘর, আর ভার্নিয়ারের 20 খানা ঘর ম্যাচ করে যাচ্ছে। তাহলে সবসময় একটা কম। তাহলে ভার্নিয়ারে যদি বলি n সংখ্যক ঘর, তাহলে মেন স্কেলের কথা হবে n-1 সংখ্যক ঘর সঙ্গে সমতুল্য। তাহলে আমরা যখন বের করব, কি বের করব, যে ভার্নিয়ারের n সংখ্যক ঘর, ভার্নিয়ার স্কেলের n সংখ্যক ঘরের মান ইকুয়ালস টু, আমরা কত লিখতে পারি, আমরা এটা লিখব যে মেন স্কেলের n-1 সংখ্যক ঘরের মান, ঠিক আছে, আমরা এটা লিখতে পারি। তো ভার্নিয়ার স্কেলের n সংখ্যক ঘরের মান ইকুয়াল টু মেন স্কেলের n-1 সংখ্যক ঘরের মান। তাহলে একটা লিখতে পারি এখানে, অতএব ভার্নিয়ার স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের মান কত, একটি ক্ষুদ্রতম ঘরের মান যেটা পেয়ে যাচ্ছি ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি, তাহলে মেন স্কেলের n-1 সংখ্যক ক্ষুদ্রতম মানের মান, তাহলে আমরা পেয়ে যাব যে, তাহলে এটা কত লিখবো, আমরা এটা লিখবো যে মেন স্কেলের এই মানটা উপরে থাকলো কত, মেন স্কেলের n-1 সংখ্যক ঘরের মান বাই n, তাহলে যদি লিখে দিই তাহলে কি লিখতে পারি আমরা, যে ভার্নিয়ার কনস্ট্যান্ট কত লিখবো, আমরা মনে রাখবো ভার্নিয়ার কনস্ট্যান্ট ইকুয়াল টু লিখবো যে মেন স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের মান, মেন স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের মান মাইনাস ভার্নিয়ার স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের মান, সেটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট মেন স্কেলের একটা ক্ষুদ্রতম ঘরের মানকে আমরা ধরে নিচ্ছি, সাপোজ ধরো S,
ঠিক আছে, তাহলে এটা যেটা পাবো সেটা কত, যে এন মেন স্কেলের n মাইনাস ওয়ান সংখ্যক ঘরের মান, তাহলে আমরা লিখতে পারি n মাইনাস ওয়ান ইন্টু এস, কারণ কি একটা মেন স্কেলের একটা ক্ষুদ্রতম ঘরের মান কত ধরেছি এস, তাহলে n মাইনাস ওয়ান সংখ্যক ঘরের মান কত কত হবে n মাইনাস ওয়ান ইন্টু এস বাই আমরা ডিভাইড করছি কত n দিয়ে, তাহলে পাচ্ছি কত দেখো আমরা যে Sn মাইনাস অফ Sn প্লাস অফ Sn বাই কত পাচ্ছি আমরা, সরি আর আমরা যেটা পাচ্ছি প্লাস এস বাই এন সমান সমান কত পাচ্ছি এস বাই এন। এটা মানে কি এস মানে কি, তাহলে এটা হচ্ছে যে মেন স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের মান, মেন স্কেল এর একটি ক্ষুদ্রতম ঘরের মান বাই কি ভার্নিয়ার সংখ্যা, ভার্নিয়ার এর সংখ্যা মানে ভার্নিয়ারের কতগুলো ঘর আছে সেই সংখ্যাটা হচ্ছে আমাদের কি যে ভার্নিয়ার কনস্ট্যান্ট। মনে রাখো যে ভিসি ইকুয়াল টু কত পাচ্ছি, ফাইনালি যেটা বললাম যে ভিসি ইকুয়াল টু এস বাই এন, ঠিক আছে, এস বাই এন। তো এটা হচ্ছে আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্ট। কত হয় মানটা আমরা ধরে নিচ্ছি, মনে রাখো আমরা কি বললাম যে মেন স্কেলের একটা আমাদের একটা ক্ষুদ্রতম ঘরের মান কত 0.1 সেন্টিমিটার। কোন স্কেলে, যে এই স্কেলটা দেখিয়েছি এই স্কেলে একটা ক্ষুদ্রতম ঘর 1 msg মানে মেন স্কেলে একটা ক্ষুদ্রতম ঘরের মান হচ্ছে 0.1 সেন্টিমিটার। আর একটা আমাদের টোটাল ভার্নিয়ার কত আছে এখানে, টোটাল ভার্নিয়ার আছে কত 20 খানা, 10 খানাও থাকতে পারে, তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট কত পাচ্ছি, আর যে এনটা হচ্ছে 20 খানা, তাহলে ভিসি কত লিখবো আমরা, ভিসি লিখবো আমরা 0.1 বাই 20, ঠিক আছে, তাহলে এটা পাচ্ছি 0.05 সেন্টিমিটার, 0.05 সেন্টিমিটার। যদি ভার্নিয়ার কনস্ট্যান্ট ভার্নিয়ার ঘর সংখ্যা হতো আমাদের 10 খানা, তাহলে লিখবো 0.10 কত লিখতে সেটাকে 0.01 সেন্টিমিটার, ঠিক আছে, 0.01 সেন্টিমিটার। আচ্ছা এটা কত আসছে আমাদের দেখে নিই, 1/20 0.01, আচ্ছা এটা 0.005 পাবো এটাকে, ঠিক আছে, 0.005 সেন্টিমিটার দেখে নিও। আর ভার্নিয়ার কনস্ট্যান্ট ক্ষেত্রে পাচ্ছি 0.01 সেন্টিমিটার মানে 0.1 মিলিমিটার, ঠিক আছে। তাহলে আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্ট আমাদেরকে জানতে হবে। এবার কি করব আমরা, যে আর পরে দেখাচ্ছি এগুলো, আমরা এই স্কেলগুলো পরে দেখাচ্ছি। আমরা তাহলে কোনো বস্তুর দৈর্ঘ্য দেখো, এটা একটা আমাদের সিলিন্ডার আছে, সিলিন্ডার, এই সিলিন্ডারের দৈর্ঘ্য কিভাবে মেজার করব, তাহলে মনে রাখো যে কোনো বস্তুর দৈর্ঘ্য যেটা পরিমাপ করব, ব্যাস পরিমাপ করব কিভাবে, যে এল সমান সমান মেন স্কেল রিডিং এমএসআর মানে মেন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং ইন্টু ভার্নিয়ার কনস্ট্যান্ট। এইভাবে কোনো বস্তুর দৈর্ঘ্য বা কোনো বস্তুর ব্যাস পরিমাপ করব। তাহলে এক্ষেত্রে আমরা বস্তুটা যে ব্যাস পরিমাপ করছি দেখো, এটা আছে আমরা বলছি ডি, ব্যাস পরিমাপ করছি, তো ডি কত লিখবো, তো ডি সমান সমান লিখবো যে আমাদের মেন স্কেলের দিকে তাকাও, মেন স্কেল কত আছে 1, 1.1, 1.2, এটা হচ্ছে 1 পয়েন্ট আমাদের, আচ্ছা 1 পয়েন্ট কত পাচ্ছি আমরা 1.2, ঠিক আছে 1.2, তাহলে আমাদের পেয়ে আছে মেন স্কেল রিডিং পাচ্ছি 1.2, মানে ভার্নিয়ারের এই স্কেলের আগে পর্যন্ত ঘরটাকে দেখবো, এই স্কেলের আগে পর্যন্ত ঘর কত আছে 1.2। এরপর আমাদের ভার্নিয়ার দেখো কিভাবে ভার্নিয়ার স্কেল রিডিং, কিভাবে ভার্নিয়ার স্কেল রিডিং নিব শুনো, মানে এক্ষেত্রে মনে রাখো যে ভার্নিয়ারের একটা ঘর মেন স্কেলের সঙ্গে পুরোপুরি ম্যাচ করবে। দেখো ভার্নিয়ারের এই ঘরের সঙ্গে পুরোপুরি মেন স্কেলে ম্যাচ করছে না, এটা ম্যাচ করছে না, এটা ম্যাচ করছে। দেখো আমাদের বলি যে ভার্নিয়ারের 3 ঘরটা মেন স্কেলের সঙ্গে দেখো পুরোপুরি ম্যাচ করে যাচ্ছে, মেন স্কেলের উপর আর নিচে একই লাইনে চলে আসছে না, তাহলে এটা হচ্ছে ভার্নিয়ার। তাহলে ভার্নিয়ার কত লিখবো, ভার্নিয়ার স্কেল রিডিং লিখবো আমরা
3 ইন্টু ভার্নিয়ার কনস্ট্যান্ট কত, আমরা যদি ভার্নিয়ার কনস্ট্যান্ট এটা যদি বলি আমরা 0.01 ঠিক আছে সেন্টিমিটার, তাহলে আমরা কত পাচ্ছি দেখো 1.2 প্লাস 0.03, তাহলে পাচ্ছি 1.23 সেন্টিমিটার। আবার বলি যে ভার্নিয়ার কিভাবে নিব, ভার্নিয়ার রিডিংটা কিভাবে নেব, আবার বলছি এটা ভালো করে শুনে রাখো। ভার্নিয়ার রিডিং নিব এভাবে যে মেন স্কেলের একটা ঘর ভার্নিয়ারের একটা ঘরের সঙ্গে সম্পূর্ণ ম্যাচ করে যাবে, করবেই একটা ঘর ম্যাচ করবে। এক্ষেত্রে দেখতে পাচ্ছি ভার্নিয়ারের 3 ঘরটা মেন স্কেলের সঙ্গে কিন্তু পুরোপুরি ম্যাচ করে যাচ্ছে, ভার্নিয়ারের 3 ঘরটা, তার জন্য এখানে ভার্নিয়ার স্কেল রিডিং 3। আর ভার্নিয়ারের একটা ঘর কিন্তু মেন স্কেলের সঙ্গে ম্যাচ করছে না, তোমরা দেখে নাও একটা ঘর সোজাসুজি ম্যাচ করছে না, ঠিক আছে। আমরা তোমাদেরকে তাহলে আর এইদিকে দেখাচ্ছি, তাহলে ক্লিয়ার হবে। তো দেখো আমার এখানে যে স্কেলটা আছে, আমাদের ভার্নিয়ারের 20খানা ঘর ধরছে এখানে, ঠিক আছে, বা 10খানা ভাবতে পারি, 20খানা দেখো এখানে ঘর আছে। তাহলে মেন স্কেল এখানে মেন স্কেল রিডিং কত, মেন স্কেল রিডিং হচ্ছে 0.4, 0.1, 0.2, 0.3, 0.4, মেন স্কেল রিডিং 0.4। ভার্নিয়ার স্কেল রিডিং কত দেখো, এখানে ভার্নিয়ারের একটা ঘর মেন স্কেলের একটা ঘরের সঙ্গে ম্যাচ করবেই, পুরোপুরি ম্যাচ করবে। তো ঘরটার দিকে তাকাও কোথায় আছে, অবভিয়াসলি আমরা এখানে দেখতে পাচ্ছি 8 ঘরটা দেখো, ভার্নিয়ার 8 ঘর মেন স্কেলের একটা ঘরের সঙ্গে পুরোপুরি ম্যাচ করে যাচ্ছে। তাহলে এখানে ভার্নিয়ার রিডিং কত হবে, ভার্নিয়ার রিডিং হবে আমাদের 8, ভার্নিয়ার স্কেল রিডিং কত 8, মেন স্কেল রিডিং কত 0.4, ঠিক আছে, বোঝা গেছে। আমরা যদি আরো একটু দেখে এদিকে, আমরা এইভাবে নিয়ে যাচ্ছি দেখো, আমরা এখানে নিলাম সাপোজ, আমরা চলো আর একটু সরিয়ে নিই না, এক্ষেত্রে বলো যে ভার্নিয়ার মেন স্কেল রিডিং কত, আমরা মেন স্কেল রিডিং দেখতে পাচ্ছি 1.3, 1, 1.1, 1.2, 1.3। ভার্নিয়ার স্কেল রিডিং কত দেখতে পাচ্ছি বলো, ভার্নিয়ার স্কেল রিডিং দেখো আমরা এখানে ভার্নিয়ার স্কেল রিডিং একটা কোথাও ম্যাচ করছে, হ্যাঁ 0তে ম্যাচ করছে, তাহলে ভার্নিয়ার স্কেল রিডিং কত এখানে 0। ভার্নিয়ার স্কেল আর মেন স্কেল দেখো পুরোপুরি ম্যাচ করছে, এখানে একটা স্কেল আর কোথাও ম্যাচ করছে না, তার জন্য এটা ভার্নিয়ার স্কেল রিডিং কত 0, ঠিক আছে 0। বা এখানে যদি 0 সঙ্গে 0 ম্যাচ করে, 20 সঙ্গে 20 ম্যাচ করে আছে দেখো, 20 বলবো না আমরা, ঠিক আছে 20 বলবো না, 20 মানে হচ্ছে 0, এখানে 0, ঠিক আছে। আমরা যদি একটু সরিয়ে নিই এটাকে, তাহলে বলো কথা হচ্ছে মেন স্কেল রিডিং হচ্ছে 1.5, ভার্নিয়ার স্কেল রিডিং তাকাও, ভার্নিয়ার স্কেল রিডিং আমাদের এখানে ম্যাচ করে যাচ্ছে, আমাদের দেখো 3 এর সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, ঠিক আছে 3 এর সঙ্গে ম্যাচ করছে, তাহলে ভার্নিয়ার স্কেল রিডিং কত 3। আশা করছি জিনিসগুলো ক্লিয়ার বোঝা গেছে। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কিছু প্রবলেমস আমরা দেখে নিই। কেমন প্রবলেম, প্রথম যে প্রবলেম বলে দেখা যাচ্ছে যে একটি স্লাইড ক্যালিপার্সের, মানে এটা ভার্নিয়ার ক্যালিপার, হ্যাঁ স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের m+1 ঘর মূল স্কেলের m ঘরের সঙ্গে মিলে যায়। তাহলে ভার্নিয়ার বলেছে যে মূল স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের মান যদি d হয় তাহলে ভার্নিয়ার ধ্রুবকের মান কত। তাহলে আমরা এখানে ভিসি ভার্নিয়ার কনস্ট্যান্ট কত লিখবো, দেখো m+1 ঘর, ভার্নিয়ারের m+1 ঘর মূল স্কেলের m ঘরের সঙ্গে ম্যাচ করে। আমরা বললাম না যে সবসময় এক ঘর ভার্নিয়ারের বেশি থাকবে, তাহলে কত হয়, তাহলে আমরা বললাম s বাই n। s কত, s মানে হচ্ছে ভার্নিয়ার স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের মান, কত বলে দেওয়া হয়েছে, ভার্নিয়ার স্কেলের একটা ক্ষুদ্রতম ঘরের মান বলেছে d, ঠিক আছে। আর ভার্নিয়ার স্কেলের মোট ঘর সংখ্যা কত, n হচ্ছে ভার্নিয়ার স্কেলের মোট ঘর সংখ্যা, সেটা লিখবো m+1, d বাই m+1। ওকে, পরের অঙ্কটা আমরা দেখে নিচ্ছি যে একটি ভার্নিয়ার ক্যালিপার্সের মূল স্কেলের প্রতি সেন্টিমিটার ঘর হচ্ছে 20খানা। তাহলে 1 সেন্টিমিটারে কতগুলো ঘর আছে, 1 সেন্টিমিটারে 20টি ঘর আছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, তাহলে ডি মানে কি, এস মানে হচ্ছে ভার্নিয়ারের একটা মেন স্কেলের একটা ক্ষুদ্রতম ঘরের মান, কত লিখবো, তাহলে 1/20 মানে কত 0.05 সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের
এটা কিসের ঘর বলে দেওয়া আছে আমাদের? মিলিমিটার বলে দেওয়া আছে। মিলিমিটার, ঠিক আছে। তাহলে আমাদের কি বলেছে যে ভার্নিয়ার স্কেলের 10 ঘর মূল স্কেলের 9 ঘরের সঙ্গে ম্যাচ করে। তাহলে আমরা বললাম যে ভার্নিয়ার স্কেলে ক ঘর ম্যাচ করছে? 10 ঘর মূল স্কেলের সঙ্গে 9 ঘরের সঙ্গে ম্যাচ করে। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট কত? ভার্নিয়ার কনস্ট্যান্ট লিখব কত? মানে এস বাই ডি। এস এর মান কত? 0.05। আর ডি এর মান কত? ডি এর মান হচ্ছে 10। ভার্নিয়ার ঘর সঙ্গে কত আছে? সরি, ভার্নিয়ার হচ্ছে এখানে এন, কত লিখি আমরা? এন। এন মানে কত এখানে? এন হচ্ছে 10 খানা। তাহলে কত পাচ্ছি? 10 টু দি পাওয়ার মাইনাস, এই ভ্যালুটা আমরা লিখতে পারি 0.05 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস অফ 1, 10 টু দি পাওয়ার মাইনাস অফ 1, মানে 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস, এটা লিখতে পারি 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। এটা সরি, এটা সেন্টিমিটারে আছে। আমার দ্বারা একটু দেখে নিই এটা কিসে আছে ভ্যালুটা। আচ্ছা, এটা তাহলে পাচ্ছি কত আমরা? 5 ইন্টু 10 টু দি মাইনাস অফ 3, ঠিক আছে। 5 ইন্টু 10 টু দি মাইনাস অফ 3। তাহলে এটাকে লিখতে পারি, এটা সেন্টিমিটার, হ্যাঁ। তাহলে মিলিমিটারে গেলে 10 দিয়ে গুণ করবো, তাহলে পেয়ে যাবো 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস অফ 2 মিলিমিটার। তাহলে এটা সেন্টিমিটারে আছে, ঠিক আছে, এটা সেন্টিমিটারে আছে। নেক্সট কোশ্চেন আমরা চলে যাচ্ছি। বলে দেওয়া আছে কি একটি স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলে 25 ঘর মূল স্কেলের 24 ঘরের সঙ্গে মিলে যায়। মূল স্কেলের 1 সেন্টিমিটারে 20টি সমান অংশে বিভক্ত থাকলে লঘিষ্ঠ ধ্রুবক কত হবে? তাহলে 1 সেন্টিমিটারে 20টা ঘর আছে মূল স্কেলে। তাহলে আমরা বললাম যে আসলে এস এর মানটা কত? মানে মূল স্কেলে একটা ক্ষুদ্রতম ঘরের মান। তাহলে 1 সেন্টিমিটার 20টা ঘর আছে, তাহলে 1/20 মানে লিখব 0.05 সেন্টিমিটার, একটি ক্ষুদ্রতম ঘরের মান। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট কত বলেছে? দেখো যে ভার্নিয়ারের 25 ঘর মূল স্কেলে 24 ঘরের সঙ্গে ম্যাচ করছে। তাহলে কত লিখবো আমরা? আমরা জানি এস বাই এন হয়ে যায়। এস কত? 0.05। 25 খানা ঘরের সঙ্গে ম্যাচ করছে, ঠিক আছে। তো 25 খানা ঘরের সঙ্গে যদি ম্যাচ করে তাহলে আমার ভ্যালুটা কত হচ্ছে আমরা দেখে নিই। আচ্ছা, তাহলে আমরা পেয়েছি 1/0.05। আচ্ছা, তাহলে এটা কত পাই আমরা? এটা ক্যালকুলেট করলে পাচ্ছি আমরা 0.002 সেন্টিমিটার, ঠিক আছে। মানে আমাদের অপশন আসছে অপশন ডি, ঠিক আছে। লঘিষ্ঠ ধ্রুবক 0.002 সেন্টিমিটার। আর নেক্সট কোশ্চেন দিকে যাচ্ছি, যেটা ভার্নিয়ার স্কেলের, এটা ভার্নিয়ার ক্যালিপার্সের মূল স্কেলে 1 মিলিমিটার করে দাগ কাটা আছে, ঠিক আছে। তাহলে একটা আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে মূল স্কেলের একটা ক্ষুদ্রতম ঘরের মান বলেছে 1 মিলিমিটার, মানে 0.1 সেন্টিমিটার, ওকে। 5টি সমান ভাগে বিভক্ত ভার্নিয়ার স্কেলের মূল স্কেলে 4 দাগের সঙ্গে মিলে থাকে। একটি ক্ষুদ্রতম ঘরের মান কত? একটি ক্ষুদ্রতম ঘরের মান কত বলেছে আমাদের এই ক্ষেত্রে? তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট, তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা বলে দেওয়া হবে, এটা ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করতে হবে, ঠিক আছে। ভার্নিয়ার কনস্ট্যান্ট মান কত? তো ভার্নিয়ার কনস্ট্যান্ট লিখব আমরা, মানে এস বাই এন। এস কত? 0.1। 5টি দাগ আছে বলেছে ভার্নিয়ারের, 0.02 সেন্টিমিটার, মানে কত লিখবো সেটাকে? তো 0. সেন্টিমিটার এটা পেয়ে যাচ্ছি আমরা, সরি মিলিমিটার পেয়ে যাচ্ছি 0.1/5, মানে 0.02 সেন্টিমিটার। কোথায় অপশন? 0.02 মিলিমিটার না আমাদের। তাহলে এখানে যদি 10 দিয়ে গুণ করি তাহলে পেয়ে যাবো সেন্টিমিটার মিলিমিটার, 10 দিয়ে যদি গুণ করি তাহলে 0.2 মিলিমিটার। তাহলে অপশন হচ্ছে আমাদের এ, ঠিক আছে। অপশন হচ্ছে আমাদের এ।
আমাদের নিটের যে কোশ্চেনটা দিয়েছে দেখে নিই আমার ভার্নিয়ার ক্যালিপার্স থেকে কি বলছে। তাহলে সকলকে বলে রাখি আজকে আমরা এখানে ক্লাসটা শেষ করছি, ঠিক আছে। শরীর অত্যধিক টায়ার্ড মনে হচ্ছে, দীর্ঘক্ষণ সকাল থেকে পড়াচ্ছি, তারপর আবার এই তোমাদের জন্য রেকর্ডিং করছি, সুতরাং অত্যধিক শরীর টায়ার্ড আজকে আমি আর নিতে পারছি না। আমরা পরের ক্লাসটা অবশ্যই তোমাদেরকে পরের ক্লাসটা আবার আপলোড করে দেবো, তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, তো আজকের জন্য এতটুকু। আমরা পরবর্তী যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেল সম্পর্কিত কয়েকটা আমরা নিটের কয়েকটা প্রবলেম দেখবো, এরপর আমরা স্ক্রু গেজ পড়াবো এবং আমাদের আর বাকি যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, সিগনিফিকেন্ট ফিগার, ঠিক আছে। এই দুটো পার্ট হলে আমাদের সম্পূর্ণ জিনিসটা শেষ হয়ে যাচ্ছে। তো আজকের জন্য এতটুকু, পরের ক্লাস আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই।